কাছে চলে গেলাম। ভিতরে যাওয়ার পরই আমাদের কথার আওয়াজ শুনেই ওর মা জেগে উঠল। তুই এসেছিস মা? আর তুই এত শুকিয়ে গেছিস কেন? ঠিকমতো খাওয়া দাওয়া করিস না নাকি? তুই যদি এমন করিস তাহলে কিন্তু আমি আর ওষুধ খাবো না। এগুলো বলো না মা, তুমি কেমন আছো? খুব ভালো আছি রে, খুব ভালো। বলেই মা মেয়ে কেমন একে অপরকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিচ্ছে। আর আনিকার মা কেমন করে আনিকার কপালে চুমু দিচ্ছে আর কেমন করে বুকে আগলে রেখেছে। ওদের এই দৃশ্যটা দেখে নিজের অজান্তেই চোখ দিয়ে চোখের নোনা পানি বের হয়ে গাল বেয়ে বেয়ে পড়তে লাগলো। আর নিজের বাবা মায়ের কথা খুব মনে পড়তে লাগলো। বাবা মা যে কি জিনিস সেটা যে হারিয়েছে সেই ভালো জানে। খুব মিস করছিলাম বাবা মাকে। আমার মতো এতিমের কাছে যে বাবা মায়ের ভালোবাসার মূল্য কত বেশি সেটা একমাত্র আমি এতিমই জানি। ঠিক তখনই আনিকার মা আমাকে ডাক দিল। বাবা, তুমি কান্না করছো কেন? আসলে মায়ের কথা খুব মনে পড়ছে, আজ খুব মিস করছি। কেন? তোমার বাবা মা কোথায়? না, ছোটবেলায় তারা মারা গেছে, এতিম করে চলে গেছে আমায়। কে বলেছে তুমি এতিম? আমি কি তোমার মা না? এইদিকে আসো বাবা। তখনই দৌড়ে ওনার কাছে যেতেই উনি আমাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আজকে থেকে তুমিও আমার ছেলে। কি শান্তি, কলিজাটা জুড়িয়ে গেল। তখনই আমি বললাম, আচ্ছা আমি কি আপনাকে আজ থেকে মা বলে ডাকতে পারি? কেন পারবে না? অবশ্যই ডাকবে। খুব খুশি লাগছিল। আর তখন একটা ফোন আসলো। আচ্ছা মা, আমি একটু বাইরে থেকে কথা বলে আসছি, আপনারা কথা বলুন। যাও বাবা। তারপরে আমি বাইরে বের হয়ে গেলাম। প্রায় 10 মিনিট পর ভিতরে যাব। তখনই দরজার বাইরে থেকেই শুনতে পেলাম, মারে, ছেলেটা কে? এই তো আমার ক্ষণিকের ফ্রেন্ড। মারে, ছেলেটা অনেক ভালো রে। তুই জানিস ছেলেটা এই কয়টা দিন কিভাবে আমার পিছনে খাটছে? কত সময় আমার পিছনে শেষ করেছে। আর একটা দিন আমার সেবা করছে। তোমার অপারেশন হয়েছে, আমাকে বলেনি কেন? আমি নিষেধ করেছিলাম, কারণ তুই শুনলে অনেক ভেঙে পড়বি। তবে যাই হোক, ছেলেটাকে আমার খুব ভালো লেগেছে। এমন একটা ছেলে যদি... থাক মা, আর বলো না। কেন? কারণ ও অনেক বড় লোক। তারপরও রে মা, আমার মনে হয় ওই ছেলেটা তোকে ভালোবাসে, নয়তো... মা আর বলো না প্লিজ। ওদের কাছে ভালোবাসার কোনো মূল্য নেই। ওরা বড় লোক, তাই ওদের কাছে মেয়েরা খেলার পুতুল। খেলা শেষ হলেই সব শেষ। আর আমি তার যোগ্য না মা। আর অসহ্য হয়ে আমি কারো পরিহাসের পাত্র হতে চাই না। বলে মেয়েটা কেমন করে কান্না করে দিল। বাইরে থেকে কথাগুলো নিজেরই কান্না এসে গেল। তার মানে এতদিনে ওর মনে একটু ভালোবাসা আমি তৈরি করতে পারিনি, আর একটু জায়গাও তৈরি করতে পারলাম না। নাকি ওর অতীতের কারণে ও আমাকে ওর জীবনে জড়াতে চায় না? বাইরে থেকে একটা কাশির আওয়াজ দিয়ে ভিতরে ঢুকলাম। আমাকে দেখেই আনিকা তাড়াতাড়ি করে নিজের চোখের পানি মুছে ফেললো। আমি আর বেশি কিছু বললাম না। ভিতরে গিয়ে অফিসে কাজ আছে বলে বের হয়ে গেলাম। তারপর বাসায় এসে চুপ করে শুয়ে রইলাম। ভাবতে লাগলাম কি করব। ওর সাথে প্রায় 2টা মাস কেটে গেল, 10টা দিন মাত্র বাকি। এতগুলো দিনেও কি ও আমাকে একটু বুঝতে পারলো না? ভাবতে ভাবতেই বিছানায় ঘুমিয়ে পড়লাম। হঠাৎই কারো ডাকে আমার ঘুম ভাঙলো। চোখ খুলতেই দেখলাম আনিকা। আমার দিকে কেমন অবাক করার দৃষ্টিতেই তাকিয়ে রইল মেয়েটা। আস্তে আস্তে খাটের একটা কর্নারে এসে বলল, তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? কোনো সমস্যা? আর কখন বাসায় আসছো? একসাথে কথাগুলো জিজ্ঞাসা করলো। হয়তো আমি বাসায় এসে শুয়ে আছি আর ওকে জানাইনি বলে প্রশ্নগুলো করছে। এই তো হসপিটাল থেকে সোজা বাসায় চলে আসছি। অফিসে যাওনি? না। কেন? এমনিতেই। ভালো, কিন্তু আমাকে তো একটু বলতে। বলতে গিয়েও আনিকা আর কিছু বলল না, কথাটা অপূর্ণই রেখে দিল। আনিকার প্রতি খুব রাগ হচ্ছিল। ও কি একটু বুঝতে পারছে না তাকে আমি কতটা ভালোবাসি? ও কি আমাকে একটু বুঝবে না, নাকি বুঝতেই চায় না? ওর প্রতি বুক ভরা অভিমান নিয়ে চুপ করে শুয়ে রইলাম। তুমি খাবে না? না খেয়ে শুয়ে থাকবা? তোমার খেতে ইচ্ছে করলে তুমি খেয়ে তারপর ঘুমিয়ে পড়ো, আমাকে আর ডাকবে না। তুমি খাবে না? আর আমি ডাকবো না কেন? ওই ডাকবে না তো ডাকবে না, আর একটা যদি ডাক দাও তাহলে? তোমাকে আর বলতে হবে না। আর আমি এইভাবে বলার কারণে লজ্জিত। আসলে নিজের অবস্থানের কথাটা ভুলেই গেছি। আর তো মাত্র একদিন, তারপরে তো চলে যাব। ওর চলে যাবার কথাটা শুনে বুক ফেটে কান্না আসছিল। খুব কষ্ট লাগছিল। মনে মনে বলছিলাম, হাই রানিকা, একটু রাগ দেখালাম বলে খুব সহজেই উল্টাপাল্টা বুঝে নিলে। কিন্তু তোমাকে ভালোবাসি বলে যে তোমার পাশে থাকতে চাচ্ছি সেটা তুমি হয়তো কখনোই আর বুঝবে না। বলেই বুক ফাটা একটা দীর্ঘশ্বাস ফেললাম। এরপরও ও কয়েকবার ডেকেছিল খেতে, কিন্তু ওর প্রতি একটু রাগ নিয়ে আবার নিষেধ করার কারণে আর ডাকিনি। চুপচাপ শুয়েই রইলাম। বুকটা খা খা করছিল। ওকে বুকের সাথে মিশিয়ে খুব শক্ত করে জড়িয়ে ধরে বলতে ইচ্ছে করছিল, আনিকা, খুব ভালোবাসি তোমায়, খুব বেশি ভালোবাসি। আমাকে না কখনো ছেড়ে যাবার কথা বলো না। কিন্তু সেদিন মনের ভেতরের আর্তনাদগুলো মুখ ফেটে বের করতে পারলাম না। কিছুক্ষণ পর আনিকাও আমার পাশে শুয়ে পড়লো। প্রতিদিন পাগলিটাকে বুকে নিয়ে ঘুমাই, আমার বুকটা ওর জন্য বালিশ বানিয়ে দেই। কিন্তু আজ অভিমান করে ওকে আর আমার বুকে টেনে নিলাম না। ভাবলাম ও হয়তো আমাকে বলবে, ওমর, আমি না তোমার এই বুকে অনেক শান্তি পাই। আমাকে সব সময় তোমার ওই বুকের মধ্যেই রাখবা। আর আজকে আমাকে রাগ করে কেন বালিশে শুয়ে থাকতে বলছো? আমি কিন্তু তোমার বুকেই ঘুমাবো।
কিন্তু আফসোস, আনিকা এগুলো বলবে তো দূরে থাক, ওর কল্পনায়ও এগুলো আসে না। আর হয়তো আমার সাথে শর্তের কারণে যতটুকু থাকছে, নয়তো ও আমার কাছে কখনোই থাকতো না। বিছানায় ওর অপর দিকে মুখ করে বালিশে চোখ ভিজাচ্ছিলাম, লাইটটা অফ আছে, তাই হয়তো ওর চোখে আমার চোখের পানি পড়বে না। চোখের নোনা জল ফেলতে ফেলতে কখন যে ঘুমিয়ে পড়ছি বুঝতেই পারিনি। হঠাৎই কারো চিৎকার শুনে ঘুম থেকে লাফিয়ে উঠলাম। লাফিয়ে উঠতে চাইলেও তখন আমি উঠতে পারলাম না, কারণ এর আগে আনিকা আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, প্লিজ মামা আমাকে ছেড়ে দাও, আমার সর্বনাশ করো না মামা, তুমি না আমার বাবার মতো, তুমি তো জানোই আমার বাবা নেই, প্লিজ আমাকে এই পতিতালয়ে ফেলে যেও না মামা, যেও না মামা মামা। কথাগুলো বলছিল আর মামা মামা বলে আনিকা চিৎকার করে কান্না করতে লাগলো আর ভয়ে কাঁপতে কাঁপতে আমাকে অনেক শক্ত করে জড়িয়ে ধরতে লাগলো। হয়তো আমার বুকের ভিতরেও ঢুকেই যাবে, নয়তো আমার সাথে মিশে যাবে। আনিকাকে শান্ত করার জন্য ওকে ডাকতে লাগলাম, কিন্তু ও যেন শুনছেই না। এ আনিকা, আনিকা তোমার কি হয়েছে? আর কোথায় তোমার মামা? ওনাকে তো তুমি নিজ হাতেই শেষ করে দিছো। আনিকা এই দেখো, এখানে কেউ নেই। আনিকা, এ আনিকা এই দেখো আমি আছি তো, কেউ তোমাকে কিচ্ছু করতে পারবে না। একবার মার দিকে দেখো। অনেক বলার পর আনিকা ধীরে ধীরে শান্ত হয় আর কেমন অসহায়ের মতো আমার মুখের দিকে তাকিয়ে রইল। বুঝতে পারলাম মেয়েটা হয়তো বাজে কোনো স্বপ্ন দেখে ভয় পাইছে। তখনও ও আমাকে জড়িয়ে ধরেই আছে। ও হঠাৎ কি বুঝে যেন ও নিজেকে ছুটিয়ে নিতে চাইলো, কিন্তু সেটা আর হতে দিলাম না, কারণ সেই মুহূর্তেই আনিকাকে আমি আমার নিজের সমস্ত শক্তি দিয়ে জড়িয়ে ধরে রইলাম। আর ও তখন কিছুই বলল না, শুধু চুপচাপই দেখছে। আনিকার মাথাটা তখন আমার বুকের মাঝে। তখন ওর মুখটা একটু সামনে আনলাম আর আস্তে করে ওর চোখের পানিটুকু মুছে দিলাম। অনেকক্ষণ পর আনিকা যখন স্বাভাবিক হয় তখন ওকে বলতে লাগলাম, এই পাগলি, তোমার কিচ্ছু হবে না। এই পাগলটা যে তোমার কিচ্ছু হতে দিবে না, সবসময় এই বুকে আগলে রাখবে, কখনোই আলাদা হতে দিবে না। ও শুধু মাথা নাড়ালো। এই শোনো, আর কান্না না করে চুপচাপ এই পাগলের বুক নামক বালিশটাতে ঘুমিয়ে পড়ো। আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, একদম কথা বলবে না কিন্তু। তখন আনিকাকে আমার বুকের মধ্যে রেখে শুয়ে থাকতে বললাম। ও আমার কথা শুনে চুপচাপ তাই করলো। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। আসলে আনিকার চুলগুলো অনেক সুন্দর। ও যেমন সুন্দর ঠিক ওর চুলগুলোও অনেক বড় বড় চুল। ওর চুলগুলো কাজ ছাড়িয়ে ওর কোমরেরও অনেক নিচে চলে যায়। যাই হোক, ওর মাথায় হাত বুলাতে বুলাতে মেয়েটা কখন যে ঘুমিয়ে পড়ছে বুঝতেই পারিনি। ফজরের আজান দিয়ে দিচ্ছে, এখনো ও আমার বুকেই ঘুমাচ্ছে আর আমিও সারা রাত জেগে ওর মাথায় হাত বুলাতেই লাগলাম। একদম ছোট বাচ্চাদের মতোই ওকে ঘুম পাড়াইছি আর ছোট বাচ্চাদের মতোই ও ঘুমাচ্ছে। একটা জিনিস তখনই মাথায় আসলো, এতদিন মেয়েটাকে বুকে নিয়ে ঘুমাতাম, একদিনও ও খারাপ কিছু স্বপ্নে দেখেনি, ভয় পাইনি। আর আজ অভিমান করে ওকে বুক থেকে সরাতেই কেমন আবল তাবল স্বপ্ন দেখে মেয়েটা ভয় পাইছে। আর কখনোই যতই রাগ করি না কেন, ওকে আমার বুক থেকে আলাদা করব না। সকালবেলা ওকে হসপিটালে ওর মায়ের কাছে রেখে অফিসে চলে গেলাম। একটু হাসি খুশি ভাবে বসে আছি, ঠিক তখনই আমার অফিসের কলিগ মিম আসলো। ওর সাথে আমি আবার একদমই ক্লোজ, ভালো ফ্রেন্ড বললেও চলে। মিম এসেই বলল, স্যার একটা কথা বলবো, যদি রাগ না করেন। বলো। স্যারকে আজ অনেক খুশি খুশি লাগছে। স্যার কি আজ অনেক খুশি নাকি? না আসলে বুঝতে পারছি স্যার, ব্যাপারটা ভাবিকে নিয়ে, তাই তো? কাল তো পহেলা বৈশাখে, ভাবিকে নিয়ে কি কি প্ল্যান আছে? পহেলা বৈশাখ? কেন, আপনি কি জানেন না নাকি? কোন দেশে থাকেন স্যার? আরে থাকি তো বাংলাদেশেই, কিন্তু বুঝতে পারছি, আপনি তো চলে গেছেন ভাবির সাথে প্রেমের দেশে, আর যার কারণে সব ভুলে গেছেন, তাই না স্যার? কি হলো স্যার, ধরে ফেললাম তো? আগে বলে দুজনে হো হো করে হেসে উঠলাম। তখনই আমি ওকে বললাম, আচ্ছা মিম, পহেলা বৈশাখে তোমার ভাবিকে কিভাবে অনেক খুশি করা যায় বলো তো? আসলে স্যার, বাঙালি মেয়েরা তার স্বামীর কাছ থেকে তেমন কিছুই চায় না, শুধু চায় স্বামীর একটু ভালোবাসা। তবে কাল ভাবিকে নিয়ে বৈশাখী মেলায় ঘুরতে পারেন, এতে ভাবি অনেক খুশি হতে পারে। থ্যাংক ইউ মিম, কিন্তু দুজনে কি কি পরে গেলে ভালো হয়? স্যার পোশাক বলতে কাল কিন্তু অবশ্যই ভাবিকে সাদা আর লাল রঙের মিশ্রণে একটা শাড়ি খোপায় ফুল পরে সাজতে বলবেন। আর আপনি সাদা পায়জামা আর একটা লাল ফতুয়া বা পাঞ্জাবি পরে গেলে হয়তো অনেক ভালো হবে। থ্যাংক ইউ মিম, এত থ্যাংক ইউ বলে অফিস থেকে বের হয়ে সরাসরি মার্কেটে চলে গেলাম। ওর জন্য একটা লাল সাদা মিশ্রণের একটা বৈশাখী শাড়ি সহ সবকিছু কিনে বাসায় গেলাম। বাসায় যেতে যেতে রাত হয়ে গেল। ওকে আর রাতে কিছুই দেখালাম না। খুব ভালো লাগছে, কাল সারাটা দিন মেয়েটার সাথে কাটাবো, ওর হাত ধরে হাঁটবো, ঘুরবো, অনেক মজা করব। রাতে খুশিতে ঘুমিয়ে আসছে না। আনিকাকে বুকে রেখে শুয়ে পড়লাম আর একটু পর পর ওর দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে লাগলাম। আমার পাগড়িটাকে কাল আমি নিজ হাতে সাজাবো, কত সুন্দর লাগবে ওকে। ওর দিকে একটু পরপরই তাকিয়ে মুচকি হাসছিলাম। হয়তো ও আমাকে আজকে পাগল বলবে, কারণ বিষয়টা ও একটু অন্যরকম ভাবে নিচ্ছিল। যেভাবেই নিক আমার কি, আমি তো খুব খুশি। হি 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 হি। অনেক অপেক্ষার পর সকালের আলো ফুটলো আর
তখনই সবকিছু ওর সামনে দিলাম। আনিকা, এই নাও। কি এটা? এটাতে বৈশাখী শাড়ি আছে, তুমি পরে এক্ষুনি তৈরি হও, আমি পাঞ্জাবি পরে আসছি। আমি তৈরি হব কেন? আর আমার জন্য এগুলো কেন? আরে বোকা, আজ তো পহেলা বৈশাখ, তোমাকে নিয়ে আজ সারাদিন ঘুরবো। না, আমি যাব না। প্লিজ আনিকা, না করো না, প্লিজ প্লিজ। না, আমি এগুলো পরবো না। ওর এমন কথা শুনে মনটা খারাপ হয়ে গেল। আজ এত আশা করেছিলাম, কত কি ভেবেছিলাম, আর ও সবকিছুই কেমন অগোছালো করে দিল। তাই মন খারাপ করে অন্য একটা রুমে গিয়ে বসে রইলাম। মন চাচ্ছিল সবকিছুই ছিঁড়ে ফেলি, তবে কিছুই করলাম না। মন খারাপ করে বসে রইলাম। হঠাৎ দরজায় চোখ পড়ল। দরজায় চোখ পড়তেই চোখ আসমানে উঠে গেল, কারণ মেয়েটা পোশাকগুলো পরেছে। আনিকাকে যে এতটা সুন্দর লাগবে ভাবতেই পারিনি। ওর দিকে কেমন অবাক চোখে তাকিয়ে রইলাম। অনেকক্ষণ পর, এই যে মিস্টার, হা করেই থাকবে নাকি আমাকে নিয়ে ঘুরতে যাবে? আনিকা, আমি স্বপ্ন দেখছি না তো? তুমি আমার সাথে যাবে? যাবো বলেই তো তৈরি হয়ে এসেছি। ওর এমন কথা শুনে মনের ভিতর লাড্ডু ফুটছিল। তখনই আনিকাকে নিয়ে বাইরে বের হয়ে গেলাম। বৈশাখী মেলায় দুজনে হাতে হাত ধরে অনেকক্ষণ ঘুরছিলাম। সব কাপলদের আর বিবাহিতদের জুটির ভিতর কেমন আমাদের জুটিটাই বেশি ভালো মনে হচ্ছিল। যার সাথে এমন একজন মানুষ আছে, তার জুটি কি খারাপ হতে পারে নাকি? ওর হাত ধরে বৈশাখী মেলার ভেতরে হাঁটাহাঁটি করছিলাম। আহ, কত শান্তি! আনিকার হাত ধরে আজ হাঁটাহাঁটি করছি। তখনই মনে মনে বলতে লাগলাম, শুভ নববর্ষ। আর এই শুভ নববর্ষ আমার জন্য শুভ দিন। ভাবতেই কেমন খুশিতে মন আনচান করছিল। ঠিক তখনই একটা ছোট বাচ্চা এসে আনিকার কাপড়ের আঁচল ধরে টানতে লাগলো। বাচ্চাটা একদমই খালি গায়ে, আর পরনে শুধু একটা শর্ট প্যান্ট, তাও সেটা অনেক নোংরা আর ছেঁড়া। বয়স আনুমানিক 8 থেকে 9 বছর। এইটুকু একটা বাচ্চার এমন অবস্থা দেখলে কান্না বুকটা কেঁপে উঠবে। ওই বাচ্চাটা আনিকার কাপড় ধরেই বলতে লাগলো, আফা 200 টাকা দেন না, খুব খিদে লাগছে, দেন না আফা 200 টাকা। চুপ করে বাচ্চাটার দিকে চেয়ে আছে। আফা 200 টাকা দেন না, খুব খিদে লাগছে। তোমার নাম কি বাবুমণি? সূচনা। তোমার বাবা মা কই? বাপ মা নাইকা। তাহলে থাকো কই? রাস্তার সাইডে। রাতে থাকো কই? স্টেশনের রাস্তার মোড়ে। দেন না 200 টাকা, খুব খিদে লাগছে। মেয়েটার সাথে কথা বলছিল আর আনিকার চোখ দিয়ে পানি বের হচ্ছে, আর অপরদিকে আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। মেয়েটার কথাগুলো শুনেই বুকটা কেঁপে উঠলো। বাবা মা না থাকলে জীবন যে কতটা কষ্টের হয় সেটা আমি বুঝি, কারণ আমারও যে বাবা মা নেই। পাঞ্জাবির হাতা দিয়ে চোখটা মুছে ফেললাম। মেয়েটার সাথে কথা বলেই আনিকা আমার দিকে তাকিয়ে রইলো। আমি বুঝতে পারলাম আনিকা ছোট মেয়েটাকে সাহায্য করতে চাচ্ছে, কিন্তু ওর কাছে তো কোনো টাকা নেই, কারণ আসার পথে ও টাকা নিয়ে আসেনি, যার কারণে কিছুই দিতে পারছে না। তখনই আমি মাটিতে হাঁটু গেড়ে, সূচনা সাহেব 200 টাকা দেন। আমার সাথে যাবে? কই নিয়ে যাইবেন আমাকে? তোমাকে ভালো একটা স্কুলে নিয়ে যাব। সেখানে তুমি বন্ধুদের সাথে গল্প করবা, লেখাপড়া করবা, খেলাধুলা করবা। যাবে আমার সাথে? হ্যাঁ যামু, কিন্তু খাইতে দিবেন তো? আর কি কাম করতে হবে? আমি কিন্তু বেশি কাজ পারি না। মেয়েটার কথাটা শুনে একদমই অবাক হয়ে গেলাম। এইটুকু একটা মেয়ে কি বলে এসব? তোমার কাজ করতে হবে না, চলো আমার সাথে। আর তোমার আরো বন্ধু আছে? হ আছে। তাদের কাছে আমাকে নিয়ে যাও। হ আয় না আমার লগে। তারপরই মেয়েটাকে ওই অবস্থাতে ওর গালে একটা চুমু দিয়ে কোলে তুলে নিলাম, আর মেয়েটাকে কোলে নিয়ে তাদের পাড়াতে চলে গেলাম। আনিকাও আমার সাথেই। আনিকা শুধু অবাক দৃষ্টিতে আমাকে দেখছিল। যাই হোক, মেয়েটাকে নিয়ে একটা চিপা গলিতে ঢুকতেই দেখলাম আরো অনেকগুলো শিশু। তাদেরকে একজন মুরব্বী বয়সের লোক ভিক্ষার গান শিখাচ্ছে। দেখে রাগ উঠে গেল। আর তখনই, এই বুড়ো, এইগুলো কি শিখাচ্ছ? এগুলা আপনার সমস্যা কি? যা খুশি তাই শিখামু। আমার অনেক সমস্যা, বাচ্চাদের দিয়ে এগুলো করানো ঠিক না। কোনটা ঠিক আর কোনটা বেঠিক আপনার কাছ থেকে শিখতে হবে নাকি? ওদের খাওন তো আর আপনি দেন না। আজ থেকে ওদের খাবার আমি দিব। তাহলে আর দেরি করছেন কেন? এই হতচ্ছাড়াগুলোকে এখনই নিয়ে যান। নিয়ে যাবই, কিন্তু ওদের বাবা মা কই? বাবা মা এগুলো সব পতিতাদের পোলামাইয়া, ওদের নষ্টামের ডাস্টবিনের ফসল। আচ্ছা, আমাকে ওদেরকে নিয়ে যেতে দিন। বললেই তো হবে না, এতদিন ধরে এগুলোকে বড় করছি। এই টাকা দিবে কে? টাকা দিলে নিতে পারবেন, নয়তো আমি এগুলোই শিখাবই। কথাগুলো শোনার পর আনিকাও কেমন চুপসে গেল। ওদের জন্য মেয়েটার কত মায়া। ঠিক তখনই বললাম, কত টাকা লাগবে? 5 লক্ষ টাকা দিলেই ওদের সবাইকে যেতে দিব। তারপরে আনিকাকে কিছুক্ষণের জন্য থাকতে বলে ওখান থেকে চলে আসলাম। আর প্রায় 30 মিনিট পরে ওখানে টাকা নিয়ে ওখানে গেলাম আর ওদেরকে নিয়ে আসলাম। তারপর সবাইকে একটা এতিমখানায় নিয়ে যেতেই কয়েকশত ছোট শিশু আমার দিকে দৌড়ে আসলো। সবাই আমাকে আব্বু আব্বু বলে ডাকতে লাগলো। আনিকা তখন আমার দিকে অবাক করা দৃষ্টিতেই তাকিয়ে আছে। ঠিক তখনই ওখানকার হুজুর এসেই বলল, স্যার, আল্লাহ আপনার কল্যাণ করুক, আজকে নতুন কাউকে নিয়ে এসেছেন। হ্যাঁ চাচা, আজকে এই শিশুগুলোকে নিয়ে এসেছি, এদের দায়িত্ব কিন্তু তোমার। আপনি সাথে থাকলে আমিও রাজি আছি। চাচা, ওদেরকে নতুন পোশাক পরাও আর ভালোভাবে গোসল করিয়ে দিও। আমরা আজ সারাদিন একসাথে অনেক মজা করব। আনিকা, তুমি আমার সাথে থাকবে তো?
বলতে না বলতে মেয়েটার চোখ দিয়ে অঝোর ধারায় বৃষ্টি ধরতে শুরু করলো, আর ওর মুখ দিয়েও এমনভাবে হাসতে লাগলো যেন ও অনেক অনেক খুশি। কি হলো আনিকা, থাকবে তো? হ্যাঁ উমর, আমি থাকবো, আর আমি সবার সাথে আজ অনেক মজা করব। ঠিক তখনই সব বাচ্চাদের ডাক দিয়ে বললাম, বাবুরা, এটা তোমাদের নতুন আম্মু, ওকে সবাই আম্মু বলেই রাখবা। বলতে না বলতে সব শিশুরা দৌড়ে আনিকার কোলের দিকে দৌড়ে গেল, আর আনিকাও ওদের জন্য মাটিতে বসে দুহাত বাড়িয়ে দিল। বাচ্চাগুলোকে একদম নিজের সাথে জড়িয়ে ধরেই অনেকক্ষণ কাটিয়ে দিল। এই প্রথম আনিকাকে এত খুশি দেখে নিজের মনে এতটাই খুশি লাগছিল, যেটা আগে কখনোই আমার লাগেনি। মেয়েটাও বাচ্চাদের সাথে একদম বাচ্চা হয়ে মিশে গেল। বিকেলবেলা ওখানে ভালো খাবারের আয়োজন করা হলো, আর সব বাচ্চাদের নতুন পোশাক কিনে দিলাম। আনিকা নিজ হাতে সবাইকে খাইয়ে দিচ্ছে। আহ, কত ভালো লাগছে। ঠিক তখনই বাচ্চাদের খাওয়ানোর সময় ওর সামনে বসে পড়লাম, আর হা করে বললাম, ওদেরকে খাইয়ে দিবে আর আমাকে কি দিবে না? আনিকা তখনই একদম থ হয়ে গেল। কি গো, দিবে না খাইয়ে? আমারও তো খুব খিদে পাইছে। তোমাকে তো। এই দেখো, এমন করছো কেন গো? দাও না গো একটু খাইয়ে, খুব খিদা লাগছে তো। বলেই হা করে রইলাম। তারপরই আনিকা আমার মুখের দিকে হাতে খাবার নিয়ে হাত বাড়িয়ে দিল। আমি খেতে যাব, ঠিক তখনই খাবারটা নিচে পড়ে গেল। তখন ওর দিকে তাকাতেই দেখলাম ও অন্যদিকে তাকিয়ে আমাকে খেতে দিচ্ছিল। খুবই খারাপ লাগছিল। একটু খেতে চাইলাম, তাও সেটা নিজের ইচ্ছাতে দিল না। হয়তো আমার জোর করার কারণেই অনিচ্ছে দিতে চেয়েছিল। চুপ করে উঠে গেলাম। আমাকে উঠে যেতে দেখে আনিকা কেমন জানি হয়ে গেল। আমি ওখান থেকে অন্য একটা কর্নারে গিয়ে দাঁড়িয়ে রইলাম, আর ভাবতে লাগলাম ওকে আমাকে কখনোই বুঝবে না। ঠিক তখনই কেউ আমার হাতে ধরে টান দিল। তাকাতেই দেখলাম আনিকা। আনিকাকে দেখে খুব অবাক হয়ে গিয়েছিলাম, কারণ এই প্রথম আনিকা নিজে আমার হাত ধরেছে। আমি অবাক চোখে ওর দিকে তাকিয়ে রইলাম। ঠিক তখনই ও বলল, কি হলো, চলে আসলে কেন? খাবে না? না। সরি, আসলে কখনো কোনো ছেলেকে এইভাবে খাইয়ে দেইনি তো, তাই নিজের কাছে অনেক সংকোচ বোধ লাগছিল। আপনাকে সরি বলতে হবে না, আসলে বুঝতেই পারিনি। সবকিছু সবার কপালে সয় না, আর খারাপ মানুষদের কপালে তো আরো সয় না। ভেবে নিব আমার কপালেও তাই। সরি, চলো খেতে যাবে। না, যাব না। আর আপনি বাচ্চাগুলোকে নিয়ে খেতে যান, ওরা খাবে এখন। তুমি খাবে না? শুধু বাচ্চাদের কথাই কি ভাববে? আমি না খেলেও সমস্যা নেই, কিন্তু ওরা না খেয়ে থাকলে অনেক সমস্যা। বাচ্চাগুলোকে অনেক ভালোবাসো বুঝি। নিজের জীবনের থেকেও বেশি। যেদিন আমার জীবন থেকে ইভা নামক মেয়েটা হারিয়ে গেল, সেদিন থেকেই ওরা আমার সবকিছু। এই ভাটা আবার কে? বাদ দিন, সময় হলেই বলবো। এখন ওদেরকে খেতে দিন। সাথে যে তোমাকেও যেতে হবে। ঠিক তখনই বাচ্চাগুলো আমাকে জড়িয়ে ধরছে আর বলছে, চলো না আপু, তুমি আমাদের সাথে খাবে, চলো না। তখন সবার কথাই খেতে গেলাম। তারপরে আনিকা আমার সাথে খুব ভালোভাবে কথা বলতে লাগলো, নিজ হাতে খাইয়ে দিল। খুব বেশি ভালো লাগছিল। সারাদিন অনেক মজা আর আনন্দের মাঝেই বৈশাখ পালন করে দুজনে বাসায় চলে আসলাম। রাতে একা একা ছাদে বসে তারাদের সাথে উকি মারছিলাম। ঠিক তখনই আনিকা এসে হাজির। ওমর, জানো আজকে আমি খুব খুশি। আজকের মতো কোনোদিনও এত খুশি আমি হইনি। সত্যি তুমি অনেক ভালো। আমি আবার কি করলাম? এই যে এতিম বাচ্চাদের এত ভালোবাসো, আর তারাও তোমাকে কত ভালোবাসে। জানো ওমর, তোমাকে আমি স্যালুট জানাই। কেন? কারণ তোমার ওখানে অনেক ছেলে বাচ্চার পাশাপাশি অনেক মেয়ে বাচ্চাও আছে, যাদের কোনো বাবা মা নেই। তো জানো, এই মেয়েগুলোই একদিন সমাজের নির্মমতায় একদিন পতিতা হয়ে যাবে। মানে কি উল্টাপাল্টা বলছো এগুলা? ওমর, যখন মেয়েগুলো আস্তে আস্তে এভাবে রাস্তায় বড় হবে, তখন তারা হয়ে যাবে রাস্তার মেয়ে। তাদেরকে কেউ বিয়ে করবে না। অভাবের তাড়নায়, খাদ্যের জ্বালায় তারা একদিন এই পতিতা পেশায় বেছে নিত, আর সমাজে তখন আরো পতিতা বেড়ে যেত। কথাটা বলেই মেয়েটা কান্না করে দিল। বুঝতেই পারলাম না হঠাৎ আনিকা এগুলো কেন বলছে, আর কেনই বা এমন কান্না করে দিল। ঠিক কিছুক্ষণ পরই মাথায় আসতে লাগলো, ও তো মিথ্যে বলেনি। মেয়েগুলো যখন একটু বড় হয়ে যেত, রাস্তায় থাকার কারণে মানুষরূপী অনেক শেয়াল কুকুরের খাবার নিচে নিজেদের বলি দিতে হতো, আর একটা সময় ঠিকই খারাপ পথটাই বেছে নিত। কথাগুলো যদিও আগে কখনোই ভাবিনি, কিন্তু আনিকার এমন আচরণ দেখেই মনের ভিতর ভাবনার সঞ্চার হতে লাগলো। ওমর, তুমি না ওদেরকে কখনোই খারাপ হতে দিও না। খারাপ পথটা অনেক কষ্টের। একবার খারাপ হয়ে গেলে নিজেকে আর ভালো করা যায় না। এই তুমি এইগুলো কি বলছো? সত্যি বলছি। পতিতা শব্দটাতে মাত্র 3টা অক্ষর, কিন্তু এর ভয়াবহতা যে কতটা খারাপ সেটা আমার মতো পতিতারাই জানে। ওই কি বললি তুই? তোকে বলছি না কখনোই নিজেকে পতিতা বলবি না। সবকিছু ভুলে যেতে, ভুলে গিয়ে সুন্দরভাবে জীবনযাপন করতে। আর একবার যদি নিজেকে পতিতা বলিস, তাহলে ওকে মারতেই চোখ দিয়ে পানি বের হতে লাগলো। মেরে ফেলবে তাই তো? এই তুই এগুলো কি বলছিস? তোকে আমি মেরে ফেলবো? না রে, তোকে কখনই মারবো না রে। নিজে মরে গেলেও তোকে মরতে দিব না। বলেই কান্না করতে লাগলাম, আর তখনই নিজের সমস্ত শক্তি দিয়ে আনিকাকে জড়িয়ে ধরলাম। আমিও কাঁদছি, আনিকাও কাঁদছে, আর সেই কাদার মাঝখান থেকে আমার মুখ দিয়ে একটা কথাই বের হচ্ছিল, ভালোবাসি রে তোকে, খুব ভালোবাসি। কেন বুঝিস না তুই? তোকে যে অনেক বেশি ভালোবাসি। সব সময় এই বুকে আগলে রাখবো তোকে, খুব ভালোবাসি, খুবই ভালোবাসি। আনিকাকে জড়িয়ে ধরে আকাশের দিকে তাকিয়ে চোখের নোনা জল ফেলছিলাম আর কথাগুলো বলছিলাম। ঠিক তখনই আনিকা বলে উঠল, তুমি
আমাকে যতই ভালোবাসো না কেন, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। তোমার জীবনে আমি নিজেকে চিরদিনের জন্য জড়াতে পারবো না। কথাটা বলে আনিকা নিজেকে ছাড়িয়ে নিল। তখন ঝাপসা চোখে ওর দিকে তাকালাম। খুব বেশি অবাক হয়ে গেলাম ওর কথা শুনে, কিন্তু কিছুই বলতে পারছি না। আনিকাও আমার দিকে কেমন করে তাকিয়ে আছে। চাঁদের আলোতে শুধু ওর চোখ দুটি চকচক করছে। আনিকাকে ঠিক তখনই বললাম, কেন আনিকা, আমি কি তোমার যোগ্য না, নাকি আমি খারাপ বলে সেই যোগ্যতা হারিয়ে ফেলছি? বিশ্বাস করো আনিকা, আমি একদম ভালো হয়ে যাব, কখনোই অন্যায় কাজ করব না। দেখো উমর, তুমি অনেক ভালো ছেলে, সেটা আমি জানি, কিন্তু আমি তোমাকে আমার জীবনে মেনে নিতে পারবো না। ঠিক তখনই বুকটা কষ্টে ফেটে যাচ্ছিল। কেন আনিকা এই কথা বলছে? আমি কি তার যোগ্য না, নাকি অন্য কোনো কারণ আছে? আচ্ছা আনিকা, আমাকে কি তোমার মেনে নিতে কোনো কারণ আছে, নাকি তোমার লাইফে কেউ আছে? আছে। কথাটা শুনে বুকটা ফেটে গেল। বুকের গহীনে ঝড় শুরু হয়ে গেল। ভাবতেই অবাক লাগে এই পৃথিবীতে আমি কত অসহায়। আনিকা ঠিক আছে, তাহলে আমি আর তোমাকে এই বিষয় নিয়ে কখনোই আর জোর করব না। আসলে আমি বুঝতেই পারিনি আমার কপালটা এত পোড়া। দেখোই না, একটা মেয়েকে ভালোবেসে যখন সব মেয়েকে ঘৃণা করতাম, ঠিক তখনই আবার তোমাকে ভালোবেসে ফেলি। কিন্তু বুঝতেই পারিনি আমার ভালোবাসা সার্থক না। জানো আনিকা, ছোটবেলায় খুব দুষ্ট ছিলাম আমি। বাবা মা থাকতে তাদের কাছে যা চাইতাম তারা যেভাবেই হোক সেটাই আমাকে এনে দিত, আর না দেয়া পর্যন্ত অনেক জেদ ধরতাম। বয়স যখন মাত্র 12 বছর, ঠিক তখনই একদিন একটা অ্যাক্সিডেন্টে বাবা মা মারা যায়, আর হারিয়ে যায় বাবা মা নামক ছায়াটা। সেদিন অনেক কান্না করেছিলাম। এরপর থেকে কেউ কখনোই আমার চাওয়া কোনো জিনিস আমাকে এনে দেয়নি। এরপর আমার চাচাও আমার সকল সম্পত্তি আত্মসাৎ করে ফেলে, রাস্তায় বের করে দিল আমাকে। হয়ে গেলাম রাস্তার ছেলে। আস্তে আস্তে বড় হতে লাগলাম। কাজ করে পড়াশোনা করতাম, সারা রাত কাজ করে দিনে স্কুলে যেতাম। আস্তে আস্তে যখন ভার্সিটি লাইফে চলে গেলাম, তখন ইভা নামের একটা মেয়েকে অনেক পছন্দ হয়, আর মেয়েটা অনেক বেশি সুন্দর ছিল। আস্তে আস্তে ফ্রেন্ডশিপ, আর তারপর রিলেশন। হঠাৎই একদিন দেখলাম ও আরেকটা ছেলের সাথে ঘুরছে, আর আমি জিজ্ঞেস করার কারণে ও বলেছিল আমার মতো গরিব অযোগ্য ছেলের সাথে নাকি ওর মানায় না, টাকাই ওর কাছে সব। সেদিন ও আমাকে অনেক অপমান করে, নিজে অনেক সুন্দর বলে অনেক অহংকার করেছিল। সেদিন নিজেকে কোনোভাবেই ঠিক রাখতে পারিনি। টাকা কিভাবে আয় করতে পারি সেটাই ভাবা শুরু করলাম। এরপরই ঘটনাক্রমে আমার চাচার কাছ থেকে আমি আমার সম্পত্তি আদায় করে নিলাম। বাবার সম্পদ পেয়ে হয়ে গেলাম কোটিপতি। কোটিপতি হওয়ার পরই সুন্দরী মেয়েদেরকে অনেক ঘৃণা করি, কারণ এবার সেই চরিত্রটা আমার সামনে ভেসে আসছে। আর সবচাইতে মজার ঘটনা হলো, আমার লাইফে টাকার বিনিময়ে রাত কাটানো প্রথম মেয়েও ওই ইভাই। পরে টাকার জন্য আমার সাথে রাত কাটাই সে। দিনে ভদ্রবেশধারী হলেও রাতে ওর মতো খারাপ আর কেউ ছিল না। সেদিন থেকে সুন্দরী মেয়েদেরকে হেট করতাম, কারণ তাদের সৌন্দর্যের ভিতর যে কতটা কালো থাকে সেটা ইভাকে না দেখলে বুঝতেই পারতাম না। যাই হোক, এরপর আর কোনো মেয়েকে কখনোই ভালোবাসিনি, কারণ তখন আমি নিজেই খারাপ জগতের বাসিন্দা। এরপর তোমার সাথে পরিচয়, আর তোমার সবকিছু জেনেও আবারও নিজেকে পরিবর্তন করে ফেলি। এরপরই তোমাকে খুব ভালোবেসেছি। বিশ্বাস করো আনিকা, তোমাকে খুব ভালোবাসি। প্লিজ আমাকে একা করে দিও না। আর তুমি তো আমার বিয়ে করা বউও, তাই না? বলেই চোখ দিয়ে পানি বের করতে লাগলাম। কিন্তু সেটা হয়তো আনিকার কাছে কিছুই না। ওর মনে আমার জন্য একটু দয়া হলো না। ও তখনই বলে উঠল, উমর, আমি তোমার সবকিছু বুঝতে পারছি, কিন্তু তারপরও আমি তোমাকে মেনে নিতে পারবো না। তবে দোয়া করি তুমি যেন একটা ভালো মেয়েকে বউ করতে পারো। আর তুমি এখন অনেক ভালো একটা ছেলে, তোমাকে যে কেউ পছন্দ করবে। আর আমার মতো খারাপ একটা মেয়েকে নিয়ে বেশি কিছু ভেবো না, আর ভাবলে ভুল করবে। আর একটা কথা মনে রেখো, আমি তোমার 2 মাসের জন্য বউ হয়েছি, সারা জীবনের জন্য না। আর সেই 2 মাস পার হতে আর মাত্র 7 দিন বাকি, এরপরই আমি চলে যাব। একটানা কথাগুলো বলেই আনিকা ছাদ থেকে চলে গেল, আর রেখে গেল আমাকে। নিজেকে তখন অনেক বড় অসহায় লাগছিল। মনে হচ্ছে এই পৃথিবীতে আমার চেয়ে বড় অসহায় আর কেউ নেই। চোখ দুটো বারবারই ঝাপসা হয়ে যাচ্ছিল। ভাবতেই অবাক লাগে, আমার জীবনে ভালোবাসা বলতে কোনো জিনিস নেই। যাকে যাকে ভালোবাসলাম তারাই দূরে ঠেলে দিল আমায়। অনেকক্ষণ ছাদে একা একা দাঁড়িয়ে চোখের জল ফেলেছিলাম। চোখ দুটো অনেক ফুলে গেছে মনে হচ্ছে, অনেক ঘুম পাচ্ছে। তাই রুমে চলে গেলাম। গিয়ে দেখলাম আনিকা নিজের মতো করে ঘুমিয়ে আছে। আনিকাকে আর জাগালাম না, চুপ করে খাটে শুতে গেলাম। কিন্তু শুয়ে থাকতে পারলাম না। আজ কেন জানি ওর সাথে শুয়ে থাকতে খুব বেশি কষ্ট হচ্ছে। বারবার মনে হচ্ছে আর তো মাত্র কয়েকটা দিন, এরপর তো আমাকে একাই থাকতে হবে। খাট থেকে নেমে পড়লাম, তারপর সোফায় গিয়ে শুয়ে পড়লাম। কখন ঘুমিয়ে পড়েছি সেটা হয়তো মনে নেই, তবে যখন ঘুমটা ভেঙে গেছে তখন ঠিক ঘড়িতে রাত 3:39। একদমই ঘুম আসছে না। ঘুমহীন ভাবে রাতটা কেটে গেল। সকালবেলা আনিকাকে হসপিটালে রেখে অফিসে চলে গেলাম। অফিস থেকে ফিরে আবার হসপিটালে গেলাম, কারণ আজকে আনিকার আম্মুকে বাসায় নেওয়ার কথা। হসপিটালে গিয়ে ওদেরকে পেলাম না। এর আগেই ওরা ওখান থেকে বের হয়ে গেছে। আনিকাকে ফোন দিলাম, আনিকা কোথায় আছো? বাসায় কেন? না তেমন কিছুই না। তোমার আম্মুকে বাসায় নিয়ে গেছো?
খুব ভালো। তবে আমাকে কি সাথে নিয়ে গেলে বা আমাকে বললে কি আমি সাথে থাকতাম না? আসলে বুঝতে পারিনি, সরি। আচ্ছা, আমি বাসায় আসতেছি বলেই ফোনটা কেটে দিলাম। বাসায় চলে গেলাম। ওদের সাথে অনেক মজা করলাম। এখন ওর থেকে দূরত্ব বজায় রেখে চলতে হয়, কারণ ওর আম্মু জানে না আমরা বিয়ে করেছি। উনি জানে ও আর আমি বন্ধু। ওর আম্মু, আমি আর আনিকা তিনজন মিলে খুব আনন্দের দিন কাটাচ্ছিলাম। সবার মুখেই হাসি ছিল। আনিকার আম্মু মন থেকে আমাকে অনেক পছন্দ করত, আর উনি আমাকে কয়েকবার বলেছিল আনিকা আমি বিয়ে করে সবসময়ের জন্য রেখে দিতে, কিন্তু বারবারই তখন আনিকা অমত করে। হঠাৎই আনিকা আমাকে বলল, উমর, কিছু কথা বলার ছিল। বলো আনিকা। একটু ছাদে আসো। আনিকা তখন ছাদে চলে গেল। আমিও তার পিছু পিছু গুটি গুটি পা বাড়াচ্ছিলাম আর ভাবছিলাম আনিকা কি বলতে চাচ্ছে আমায়। সে চলে যাবে না তো? ভাবতেই কেমন কষ্ট লাগে, কিন্তু কিছু কষ্ট দৃষ্টির আড়ালেই থাকে। ছাদে গেলাম, গিয়েই বললাম, বলো আনিকা, কি বলতে চাও? উমর, তুমি আমার অনেক উপকার করেছো। আমার মায়ের জীবন বাঁচাতে অনেক সাহায্য করেছো। আসলে তোমার উপকারের ঋণ হয়তো কখনোই শেষ করতে পারবো না। হঠাৎ এগুলো বলছো যে? আসলে আজকের দিন গড়িয়ে রাত পার হলেই তো তোমার 2 মাস শেষ, আর তারপরই তো আমি চলে যাব। আর কাল সকালেই আমি মাকে নিয়ে চলে যাব। অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছি। কি হলো, কিছু বলছো না যে? আসলে আমার কিছুই বলার নেই আনিকা, তবে দিনগুলি যে এত তাড়াতাড়ি শেষ হয়ে গেছে সেটা খেয়ালই করিনি। তবে তোমাকে আমি আর আটকাবো না। যদি কখনো মনে হয় আমার কাছে তুমি ভালো থাকবে, তাহলে চলে এসো। আমার মনের দরজা তোমার জন্য সবসময় খোলা থাকবে। ধন্যবাদ। তবে আমার একটা অনুরোধ রাখবে আনিকা? কি অনুরোধ? কাল যখন চলে যাবে তোমাদেরকে আমি ড্রাইভ করে তোমার বাসায় পৌঁছে দিব। তবে সমস্যা নাই, যদি প্রবলেম থাকে তাহলে যাব না। তখন আনিকা আমার দিকে কেমন অবাক চোখে তাকিয়ে রইল আর মাথা নাড়ালো। সেদিন রাতে আনিকা সহ সবার সাথে অনেক বেশি মজা করেছিলাম। তারপর আনিকা ওর আম্মুর সাথে ঘুমাতে চলে গেল। আমিও চলে গেলাম ছাদে। সারা রাত না ঘুমিয়ে একটার পর একটা সিগারেট টানতে লাগলাম। মনের কষ্টগুলোকে সিগারেটের ধোঁয়ার সাথে মিশিয়ে দিচ্ছিলাম। খুব কষ্ট লাগছিল, কারণ আনিকাকে যে এতটা ভালোবেসে ফেলবো বুঝতেই পারিনি। আর ওর কি দোষ? ও নিজেও তো অন্য আরেকজনকে ভালোবাসে। আমি যেমন আনিকাকে কাছে পেতে চাই, ঠিক তেমন ও নিজেও তো ওর ভালোবাসার মানুষকে কাছে পেতে চায়। এই কথাগুলো বলেই নিজেকে বারবার সান্ত্বনা দিচ্ছিলাম। হঠাৎই ফজরের আজান দিচ্ছে। আজান শুনে ছাদ থেকে নেমে রুমে চলে গেলাম। সকালে খাওয়া দাওয়া করে ওদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। খুব দ্রুত গাড়িটা চলছে, আর খুব দ্রুতই হারিয়ে যাচ্ছে আমার আনিকা। বিকেলের দিকে ওদের বাসায় পৌঁছে গেলাম। ওদেরকে নামিয়ে দিয়েই, আনিকা, আমি তাহলে চলে যাচ্ছি, ভালো থেকো, আর মায়ের প্রতি যত্ন নিও। সে কি বাবা, তুমি মাত্র আমাদেরকে বাসায় পৌঁছে দিচ্ছ, এখন তুমি নিজেই অনেক ক্লান্ত। একটু রেস্ট নিয়ে খেয়ে দে, তারপর যাও। না গো মা, সব জায়গায় থাকার আর খাওয়ার অধিকার হয়তো আল্লাহ সবার কপালে লিখেনি, তবে আপনি বলেছেন এতেই আমি খুশি। আনিকা, আমি চলে যাচ্ছি, ভালো থেকো। একটু থেকে গেলে কি হয় না? না আনিকা, তুমি তো জানোই আজকে আমার কাজ শেষ, আজ আমি অপ্রয়োজনীয়। যাই হোক, ভালো থেকো আনিকা, অনেক সুখে থেকো। তুমিও সুখে থেকো, আর ভালো একটা মেয়ে দেখে বিয়ে করে সুখে সংসার করো। করতে চেয়েছিলাম তো, কিন্তু সেটা হলো না। আর এখন নতুন করে আমার কোনো ইচ্ছা নেই। ভালো থেকো গো পাগলি, খুব ভালো থেকো বলেই ওখান থেকে চলে আসলাম। আনিকার মা কয়েকবার আমার দিকে কেমন রহস্যজনক ভাবে তাকিয়েছিল। হয়তো কিছু বুঝবে, হয়তো বা না। বুকের কষ্টগুলোকে চাপা দিয়ে ওদের কাছ থেকে হাসি মুখে বিদায় নিয়ে গাড়ি চালানো শুরু করলাম। গ্রামের আঁকাবাঁকা রাস্তা, তার উপর চোখ দুটি ঝাপসা হয়ে আসছিল বারবার। গতকাল রাতে না ঘুমানোর কারণে মাথাটাও কেমন ভন ভন করে ঘোরাচ্ছিল। গাড়ির স্পিডটা আরো বাড়িয়ে দিলাম। যেভাবেই হোক আমাকে এই মায়া ত্যাগ করে অনেক দূরে চলে যেতে হবে। গাড়ি আঁকাবাঁকা রাস্তা দিয়ে চলতে লাগলো। হঠাৎই মাথাটা কেমন ভন ভন করে ঘুরে গেল, আর চোখ দুটি বন্ধ হয়ে গেল। সবকিছুই অন্ধকার মনে হচ্ছে। এরপর আর কিছু মনে নেই। চোখ খুলতেই কেমন ঝাপসা ঝাপসা দেখতে লাগলাম। কিছুই ভালো করে দেখতে পারছি না। চোখটা আস্তে আস্তে ঘোরাতে ঘোরাতে দেখলাম আমি কোনো হসপিটালে আছি। কিন্তু আমি এখানে কেন? আর কেনই বা ভালো করে স্পষ্টভাবে কিছুই দেখতে পারছি না। ঠিক তখনই আপন কোনো মানুষের কান্নার আওয়াজ, আর তার সাথে শুনতে পেলাম, ওমর, তোমার জ্ঞান ফিরেছে। ওমর, তোমার কেমন লাগছে? আর সেদিন কি হয়েছে? মানুষটার দিকে তাকালাম, কিন্তু চোখে ঝাপসা দেখার কারণে চেহারা বুঝতে পারছি না। তবে কণ্ঠ শুনে বোঝা যায় এটা আনিকা। কিন্তু আমি ভালোভাবে দেখতে পারছি না কেন। ঠিক তখনই চিৎকার দিয়ে উঠলাম, আর আমার মুখ থেকে আপনা আপনি বের হয়ে গেল, আমি ভালো করে দেখতে পারছি না কেন, সবকিছু এমন ঝাপসা লাগছে কেন। কি বলছো ওমর? তুমি ভালো করে দেখতে পারছো না? না, আমি কাউকে ভালোভাবে দেখতে পারছি না। আমার চোখের কি হলো? না, তোমার কিছুই হতে পারে না। ডাক্তার, ডাক্তার! ঠিক তখনই ডাক্তার এসে হাজির। কি হয়েছে? আর রোগীর জ্ঞান কখন ফিরছে? একটু আগেই ফিরেছে। ডাক্তার, ওমর ভালো করে কিছু দেখতে পারছে না কেন? ওর চোখের কি হয়েছে? আসলে, আচ্ছা, আপনি আমার সাথে আমার চেম্বারে আসুন।
ডাক্তার সাহেব, সমস্যা নাই, আপনি এখানেই বলুন, আমিও শুনতে চাই। আসলে উমর সাহেব, অ্যাক্সিডেন্টের সময় আপনার মাথায় অনেকটাই আঘাত পড়ে, কিন্তু তার চাইতে বেশি আঘাত পড়ে আপনার দুই চোখে। চোখ দিয়ে রক্ত বের হয়ে গিয়েছিল, আর আপনার চোখে প্রচন্ড আঘাত পড়ার কারণে চোখের রেটিনা, কর্নিয়ার মারাত্মক ক্ষতি হয়ে গেছে, যার কারণে আপনি ঠিকমতো ভালোভাবে দেখতে পারছেন না। না না, এ হতে পারে না ডাক্তার, আপনি বলে দেন ওর চোখ আবার আগের মতো ঠিক হয়ে যাবে। দেখুন, আমি তো ভেবেছিলাম ও আর দেখতেই পারবে না, কারণ চোখের যেই ক্ষতি হয়েছে তাতে যে উনি এখনো দেখতে পাবে সেটা আমি নিজেও ভাবিনি। তবে হ্যাঁ, যদি চোখ পাল্টানো যায় তখন হয়তো উনি চোখে পুরোপুরি দেখতে পারবেন, তাও শিওর না। আনিকা উচ্চস্বরে কান্না করতে লাগলো। আর একটা কথা, ওনাকে কিছু চোখের ড্রপ আর ওষুধ লিখে দিচ্ছি, এগুলো রেগুলার ঠিকঠাক মতো ব্যবহার করলে হয়তোবা চোখের আলো ফিরে আসতে পারে। আর চোখের ট্রিটমেন্ট ঠিকঠাক মতো চালাবেন। আর ওনার সাথে সবসময় একজন মানুষ থাকতে হবে, এতে ওনার জীবন নাশের ঝুঁকি কমে যাবে। বলেই ডাক্তার চলে গেল। ঠিক তখন আনিকা অনেক জোরে জোরে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, সব দোষ আমার জন্যই তোমার এই অবস্থা হয়েছে। সেদিন আমার কারণেই তুমি রাতে উল্টাপাল্টা জিনিস খেয়ে টেনশন নিয়ে গাড়ি ড্রাইভ করে নিজের এত বড় ক্ষতি করলে। কেন এমনটা করলে? দেখো আনিকা, যা হবার হয়ে গেছে, আসলে তোমার কোনো দোষ নেই, সব দোষ আমার কপালের। এটা নিয়ে মন খারাপ করো না, বাসায় যাও, গিয়ে রেস্ট নাও। বাসায় যাব? বাসায় গিয়ে তোমার আম্মুর সাথে সময় কাটাও, এতে ওনার অনেক ভালো লাগবে। না, আমি তোমাকে ছেড়ে যাব না, আর মা অনেক ভালো আছে। খুব ভালো, তবে আমার কাছে তোমার থাকার দরকার নেই, আমি একাই ভালো থাকবো। একা ভালো থাকবে মানে? ডাক্তার কি বলেছে শুনছো? তবে আমার পাশে তোমার থাকার দরকার নেই, বেঁচে তো আছি, মরে তো আর যাইনি। প্লিজ ওমর, এইভাবে বলো না, কষ্ট লাগছে। কষ্ট লাগবে কেন? আমি তোমার কে যে তোমার কষ্ট লাগবে? ওমর, তুমি আমার স্বামী, আর তোমার সব কষ্টের জন্য আমার কষ্ট তো লাগবেই। এ আনিকা, কি বললে এটা? স্বামী? আমি কারো স্বামী টামি না। আর হ্যাঁ, আমার কাছে না এসে তোমার ভালোবাসার মানুষের সাথে সুখে সংসার করো। খুব কষ্ট লাগছিল কথাগুলো বলতে। প্লিজ ওমর, এভাবে বলো না। আসলে তুমি যেন আমার মতো একটা খারাপ মেয়ের সাথে লাইফ না জড়াও, সেই জন্য সেদিন মিথ্যা কথা বলেছিলাম। খুব ভালো করছো, এখন তুমি আসতে পারো। প্লিজ ওমর, এমন করো না। আর আমার কি বা করার ছিল? একটা মেয়ের অনেক কষ্টে সঞ্চিত সম্পদ হলো তার ইজ্জত, যেটা প্রত্যেকটা মেয়ে অনেক কষ্টে আগলে রাখে আর তার স্বামীর হাতে সেটা তুলে দেয়। আর আমার কাছে কি বা ছিল সেটা যেটা তোমাকে দেব? আমি তো তোমার হক অক্ষত অবস্থায় রাখতে পারিনি। আমি চাইনি তোমাকে ঠকাতে। আমি তো একটা পতিতা, আর পতিতাদের তো সংসার করা মানায় না, যার কারণেই এগুলো বলেছিলাম। আবিদ, আমাকে তুমি মাফ করো নাই, মেনে নাই নাও, তবুও তোমার এই সময়টাতে তোমার পায়ের নিচে আমাকে একটু ঠাঁই দাও। বলেই মেয়েটা অনেক কান্না করতে করতে পায়ে পড়ে গেল আর অনেক ফোপাতে ফোপাতে কান্না করতে লাগলো। পুরো শরীরটা প্রচন্ড ব্যথা করছে, শোয়া থেকে তখন উঠতে পারিনি। আর আনিকার এমন কীর্তি দেখে আমার ঝাপসা চোখগুলো আরো বেশি ঝাপসা হয়ে গেল। চাইলেই আনিকাকে আজ অনেক কিছু বলতে পারতাম, কারণ তার একটা মিথ্যা কথার জন্যই আমার আজ এই অবস্থা। সেদিন রাতে এত ড্রিঙ্ক না করলে হয়তো আজ এমন হতো না, কিন্তু আনিকাকে কিছুই বলতে পারলাম না, কারণ ভালোবাসার টান যে এতটা ভয়াবহ, যেটা সত্যিকারের প্রেমিক ছাড়া আর কেউ অনুভব করতে পারে না। আনিকা, পা ছেড়ে দাও, আসলে কি বলবো বুঝতেই পারছি না। সেই দিন তুমি তোমার অবস্থানের কথা চিন্তা করে আমার কাছ থেকে দূরে সরে গিয়েছিলে। আজ যদি আমি আমার এই করুণ অবস্থার কথা চিন্তা করে তোমাকে আমার জীবনে আর নাই জড়াই। কথাটা বলতে আনিকা চিৎকার দিয়ে কেঁদে উঠল। প্লিজ ওমর, এমনটা করো না। দরকার পড়লে তোমার যত প্রকার শাস্তি আছে সব আমাকে দাও, তারপরও এমন করো না। আর তুমি হয়তো জানো না, তোমার বুকে মাথা না রাখলে এখন আর ঘুমই আসে না, খুব কষ্ট হয়, বুক ফেটে কান্না আসে, অসহ্য মরণ যন্ত্রণা লাগে। এইগুলোর একটাই কারণ, আমিও যে তোমায় ভালোবাসি, কিন্তু নিজে একটা পতিতা বলে সেগুলো প্রকাশ করতে কখনোই সাহস পাইনি। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। আমাকে না হয় তোমার এই দিনগুলোতে তোমার পাশে থাকার সুযোগ দাও। তুমি সুস্থ হলে না হয় আমাকে তাড়িয়ে দিও, কিন্তু প্লিজ আমাকে এখন তোমার পাশে থাকতে দাও। বলেই আনিকা গলা কাটা মুরগির মতো ছটফট করতে লাগলো আর কান্নার পরিমাণ আরো বাড়িয়ে দিল। কি আর করব বুঝতে পারছি না। আমার এই অবস্থা দেখে যে মেয়ে আমার পাশে থাকতে চাচ্ছে, সে মেয়ে নিঃসন্দেহে আমাকে ভালোবাসে। আচ্ছা আনিকা, আমার শরীর ভালো হলে তুমি চলে যাবে তো? একটু নীরবতা পালন করে বলে উঠল, তুমি যদি চাও তুমি সুস্থ হলে আমি চলে যাই, তাহলে তাই হবে। একেবারে থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব। তাহলে আসারই দরকার নেই। যদি সারা জীবনের জন্য আমার কাছে আসতে পারো তাহলে এসো, আর যদি না পারো ক্ষণিকের সময়ের জন্য আসার দরকার নেই। আমি রাজি, কখনোই তোমাকে ছেড়ে যাব না। জীবন থাকতে তোমাকে একা করব না। আর আমাকে অনেক ভালোবাসতে হবে কিন্তু। নিজের চাইতেও বেশি ভালোবাসবো তোমায়। একটা কথা বলবো? তোমার শরীরে খুব ব্যথা করছে, তাই না? যদি অনুমতি দাও তাহলে তার অর্ধেক ভাগ আমি নিব। কিভাবে? আগে অনুমতি দাও। দিলাম। এরপর কি হলো বুঝতেই পারলাম না, কারণ
কিছু বুঝে ওঠার আগেই আনিকা আমার মাথার পাশে এসে বসলো, আর আমার মাথার পাশে বসেই ওর ঠোঁট আর আমার ঠোঁট এক করে নিল। এই প্রথম আনিকা নিজ ইচ্ছায় আমার সাথে এমন করায় খুব অবাক হয়ে গেলাম। একটু পরও নিজেকে ছাড়িয়ে বলল, এখন কি কিছুটা কমছে? কমেনি, উল্টো বেড়ে গেছে। কি? মনের ভিতর খা খা শুরু হয়ে গেছে। কেন? যদি আরো কয়েকটা পাওয়া যেত তাহলে খুব ভালো হতো। যা দুষ্টু কোথাকার। দাও না প্লিজ। তারপর আর কি, আনিকাকে নিয়ে চলে গেলাম ভালোবাসার রাজ্যে। শরীরে ব্যথা, অসুস্থতা যে কোথায় হারিয়ে গেল সেটা অজানাই রয়ে গেল। অনেকক্ষণ পর আনিকা আবারও নিজেকে ছুটিয়ে নিল। ঠিক তখনই আনিকা বলে উঠল, উমর, তুমি সব সময় তোমার ওই বুকে আমাকে আগলে রাখবে তো? কখনো আমাকে ছেড়ে যাবে না তো? এই সেম প্রশ্নগুলো তো আমারও। আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না। একমাত্র মৃত্যু ছাড়া আমাকে তোমার কাছ থেকে আলাদা করতে পারবে না। আমারও সেম কথা। তখন আনিকা আবারও আমার কপালে একটা চুমু দিল। একটু পর ডাক্তার এসে আমাকে ঘুমের ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে চলে গেল। আমার আর কিছুই মনে নেই। হঠাৎ ঘুমটা ভেঙে গেল। চারিদিকে একদম নিশ্চুপ। হাতটা উঠাতে যাব কিন্তু পারলাম না। ঝাপসা ঝাপসা চোখেই ঝাপসা ভাবে দেখতে পেলাম আনিকা আমার হাতটাকে তার মুখের উপর রেখে আমার বেডের নিচে শুয়ে আছে। ওকে মাত্র একটা ডাক দিতেই ও সজাগ হয়ে গেল। আনিকা। কি? তুমি ঘুম থেকে কেন উঠছো? আর তোমার কি কিছু লাগবে? না, কিন্তু দেখো তো এখন কয়টা বাজে? রাত 3টা। কি? তুমি এত রাতে এখানে কেন? বাসায় যাওনি? বাসা? কোথায় আমার বাসা? আমার বাসা তো তুমি যেখানে থাকবে সেখানে আমিও থাকবো। তখন বেড থেকে উঠতে চাইলাম কিন্তু উঠতে পারছি না কেন? পা দুটো যেন শক্ত কোনো কিছুর সাথে বেঁধে রাখা হয়েছে। গতকাল কি এমন ছিল না? তাহলে আজকে এমন লাগছে কেন? আনিকা দেখো তো আমার পা কিসের সাথে বাঁধা? এই তোমাকে জিজ্ঞাসা করছি আমার পা কোথায় বাঁধা। পা দুটো একদমই নাড়াতে পারছি না, কিন্তু তুমি কান্না করছো কেন? পা দুটো এখন নড়ানোর দরকার নেই। কেন? আসলে বলেই আবারও কান্না শুরু করে দিল। আরে কান্না করছো কেন? বলবে তো আমার পায়ে কি হয়েছে? অ্যাক্সিডেন্টে তোমার দুটো পাই ভেঙে গেছে আর এখন ব্যান্ডেজ করা আছে, তাই পা নড়াতে পারছো না। কথাটা শুনে কিছুক্ষণের জন্য নিস্তব্ধ হয়ে গেলাম। গতকালও মনে করেছিলাম হয়তো শরীর ব্যথার কারণে পা নাড়াতে পারছি না, আর আজ আমি এটা কি শুনছি আমার পা ভেঙে গেছে। ওরা কপাল আমার। ছোটবেলায় মা বাবাকে হারিয়ে এতিম হয়ে বহু কষ্টে জীবনযাপন করলাম। বড় হয়ে হলাম একটা বাজে ছেলে। যখনই ভালো হতে চাইলাম ঠিক সেই মুহূর্তে কত ঝড় ছুটে আসলো আমার জীবনে। চোখের সাথে যে পায়েরও এমন অবস্থা হবে ভাবতেই পারিনি। ওপরের দিকে তাকিয়ে বললাম, আল্লাহ তুমি পারোই বটে, তবে আমার আজ কোনো কষ্ট নেই। সবকিছুর বিনিময়ে তুমি আমার পাগলিটাকে আমার বুকে ফিরিয়ে দিছো, এটাই আমার কাছে অনেক। উমর, তুমি কান্না করো না, দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। হয়তোবা, কিন্তু আনিকা আমার মনে হয় তোমার চলে যাওয়াই ভালো। আমার মতো একটা অচল। দেখো উমর, উল্টাপাল্টা কথা বলবে না। এই একই কথা যদি আমিও বলি, যখন তোমার সব কিছু ছিল, তোমার কোনো সমস্যা ছিল না, তখন আমার মতো একটা হতদরিদ্র একটা পতিতাকে কেন ভালোবেসেছিল? একটা পতিতাকে এতটা ভালোবাসা পায়? যাই, মন থেকে চাইলে সবকিছুই সম্ভব। ঠিক একই কথা আমারও। মন থেকে চাইলে একটা অচল মানুষকেও ভালোবাসা যায়। আর হ্যাঁ, তোমাকে আমি আবার আগের মতন গড়ে তুলবো। তুমি একদমই ভেঙে পড়বে না। কি বলবো বুঝতেই পারছি না। এই ভালোবাসাটা যদি আগে দেখাতো তাহলে হয়তো এত কিছু হতো না। তারপরও আমি সুখী, কারণ ও তো আমাকে এখন ভালোবাসে। আচ্ছা আনিকা, ঘুমিয়ে পড়ো। তুমিও ঘুমাও। দুজনই শুয়ে পড়লাম, কিন্তু দুজনেই জায়গাটা একদমই ভিন্ন। আমি শুয়ে আছি হসপিটালের বেডে, আর পাগলিটা শুয়ে আছে অর্ধেক বসে, মাথাটা আমার বেডের আমার মাথার সাইডে, আর শরীরটা হসপিটালের ফ্লোরে। গভীর রাত, হয়তোবা রাতটা প্রায় শেষ। চোখে ঘুম নেই, শুধু আনমনে তখন আনিকার কথাই ভাবছি। মেয়েটার সুন্দর জীবনটা আমার মতো একটা অচলের সাথে শেষ করে দিবে। চাইলে তো ওর জীবনটাও এখন ভালো করে সাজাতেও পারে, কিন্তু তা করছে না কেন? তাহলে কি ভালোবাসার জোরেই ও এমন করছে? ভাবতে ভাবতেই ফজরের আজান শুনে চোখটা বন্ধ করে ফেললাম আর ঘুমানোর মিথ্যা অভিনয় করলাম, কারণ আনিকা ইতিমধ্যেই জেগে গেছে। ও উঠেই বাহিরের দিকে গেল, আর একটু পর আবারও ফিরে এলো। দরজাটা অফ করে ও বেডের এক সাইডে চলে গেল। চোখে ঝাপসা থাকার কারণে তেমন স্পষ্টভাবে দেখতে পারছি না, তবে যতটা বুঝতে পারছি ও হয়তোবা নামাজ পড়ছে। কিছুক্ষণ পরই আমার ধারণাটা ঠিক হলো, কারণ ও কান্না করছিল আর আমার জন্যে আল্লাহর কাছে দোয়া করছিল। বারবারই বলছিল, আল্লাহ তুমি উমরকে ভালো করে দাও, সুস্থ করে দাও। দরকার পড়লে আমার জীবন নিয়ে নাও, তবুও ওকে ভালো করে দিও, সুস্থ করে দাও। আনিকার কান্নাটা কেন জানি সহ্য করতে পারছি না। নিজের ঝাপসা চোখ দুখানা আরো ঝাপসা হয়ে গেল। একদম নিস্তব্ধ হয়ে যাচ্ছি ওর এমন কীর্তি দেখে। হঠাৎই ওর নামাজ শেষ করে হয়তো আমার দিকে তাকিয়েছে, আর আমাকে কান্না করতে দেখেই ও আমার কাছে আসলো আর বলতে লাগলো, কান্না করছো কেন? খুব বেশি কষ্ট হচ্ছে তোমার? অনেক খারাপ লাগছে তোমার, তাই না? দেখবে আল্লাহ ঠিক তোমাকে ভালো করে দিবে। হুম। একদম কান্না করবে না, আমি তো তোমার পাশেই আছি, তাই না?
হুম। তুমি কান্না করলে যে আমার খুব কষ্ট হয় উমর, অনেক কষ্ট লাগে, নিজেকে অনেক বড় অপরাধী মনে হয়। প্লিজ কান্না করো না। কিছুই আর বললাম না, একটা দীর্ঘশ্বাস ফেলে চোখ দুটো বন্ধ করে রাখলাম। এইভাবেই হসপিটালে কেটে গেল প্রায় একটা মাস। এই একটা মাসে আনিকার সেবা আর ট্রিটমেন্ট সব মিলিয়ে আমার অবস্থা খুবই ভালো। তবে চোখে এখনো ঝাপসা দেখি, চোখে ঝাপসা দেখলেও সবকিছু বুঝতে পারি। আর পায়ের অবস্থাও অনেক ভালো। হয়তো সামনের সপ্তাহে আমাকে বাসায় নেবার কথা বলেছে ডাক্তার। দেখতে দেখতে একটা সপ্তাহ কেটে গেল। এতগুলি দিন কেটে গেল বুঝতেই পারিনি। আর বুঝবই বা কিভাবে, যার পাশে এমন একজন আছে সে কষ্টে থাকলেও তো অনেক সুখী। সত্যি বলতে এতগুলো দিন আনিকা আমাকে ছাড়া একটা মুহূর্ত আমার কাছ থেকে দূরে যায়নি। ওর আম্মু সহ দুজনেই একের পর এক আমার সাথে সময় দিয়েছে, সেবা করেছে। আর আনিকার কথা কি বলবো, সকাল থেকে শুরু করে আর রাত শেষ অবধি মেয়েটা আমার পাশেই থাকতো। অনেক উৎসাহ দিতে বারবারই বলতো, আবিদ তুমি আবারও ঠিক হয়ে যাবে, তোমার কিছুই হবে না। আজ আমাকে বাসায় নিয়ে যাবে। এখনো পা ঠিক হয়নি, তবে বাসায় নেওয়া যাবে আমাকে। তাই আনিকাকে বললাম এই 4 দেয়াল ছেড়ে যেন আমাকে বাসায় নিয়ে যেতে। আর তাই আমাকে বাসায় নিয়ে যাচ্ছে। পায়ে এখনো ব্যান্ডেজ, এমন অবস্থায় বেডে করে গাড়িতে করে আমাকে বাসায় নিয়ে যাচ্ছে। অবশেষে আবারও আমাকে বাসায় নেওয়া হলো। আর আনিকার আম্মুও আমাদের সাথেই থাকবে। ও ভালো কথা, আপনাদের তো বলাই হয়নি, আনিকার আম্মুকে আমাদের বিয়ের কথা বলে দিয়েছি, আর উনি তখন আমাদের মেনে নেয়। যাই হোক, আমাকে বেডে করে আমার রুমে নেওয়া হলো। রুমে নেওয়ার পরই সবাই চলে গেল। আর আনিকার আম্মু তখন ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায়। কিন্তু আনিকা তখনও আমার পাশে দাঁড়িয়ে আছে। আনিকা, দাঁড়িয়ে আছে কেন? আমার পাশে বসো। হুম। আচ্ছা আনিকা, তোমার বিরক্ত লাগে না? বিরক্ত? কিন্তু কেন? এই যে এতটা দিন ধরে আমার মতো একটা অচলের পাশে সময় দিচ্ছ। এই একদম উল্টাপাল্টা কথা বলবে না, তাহলে কিন্তু। আচ্ছা, আর বলবো না, একটু কাছে আসবে? হুম। আনিকা আমার কাছে আসতেই ওর কপালে ভালোবাসার পরশ এঁকে দিলাম। আর তখন আনিকাও আমার কপালে একটা চুমু দিয়েই বলে উঠল, এই পাগলটাকে বড্ড বেশি ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি, খুব ভালোবাসি। ভালোবাসা কি জিনিস হয়তো আনিকাকে আমার জীবনে না পেলে কখনোই বুঝতে পারতাম না। মানুষ পতিতাদের ঘৃণা করে, কিন্তু মানুষগুলো কেন পতিত হয়? হয় আমাদের মতো কিছু মানুষদের জন্যই। তবে হ্যাঁ, এই সকল মানুষদেরকে ভালোবাসতে পারলে কখনোই বৃথা যাবে না, কারণ তাদের জীবনে একটু ভালোবাসার আলো ফোটাতে পারলে তারাও সবকিছু ছেড়ে দিয়ে সমাজকে, আপনার আমার জীবনকে সুন্দর করে আলোতে নিজেদের পরিণত করে। ভালোবাসি আনিকাকে, খুব বেশি ভালোবাসি। রাতের বেলা খাবারের সময় আনিকা নিজ হাতে আমাকে খাইয়ে দিতে লাগলো। আমি খাচ্ছি আর অপলক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছি। যদিও চোখ দুটো তখনও ঝাপসা, তারপরও আনিকাকে কেন জানি সেই ঝাপসা চোখেই অনেক মায়াবতী লাগছিল। এইভাবে কি দেখছো? আমার মায়াবতীকে? সেটা আবার কে? আমার বউ আনিকা। বলতেই আনিকা কেমন লজ্জা পেয়ে গেল। যাও দুষ্টু, এখন চুপচাপ খেয়ে নাও। খাওয়া শেষ করার পর আনিকার আম্মু আসলো। আনিকা, তুই ঘুমাবি না? মা, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। তুই কোথায় ঘুমাবি? আমি ওমরের সাথে ঘুমাবো, তুমি যাও। তারপরে আনিকার আম্মু চলে গেল। তখন আনিকা বলে উঠল, তুমি এখনই ঘুমিয়ে পড়ো, এমনিতে অনেক রাত হয়ে গেছে। কিন্তু তুমি কি করবা? আমি আমার পাগলটাকে পাহারা দেব। পাহারা দিতে হবে না, তুমিও ঘুমাও। না, তুমি কি জানো না নাকি আমি তো প্রতিদিনই তোমাকে পাহারা দিই। এখন তুমিও ঘুমাও। তারপর দুজনেই ঘুমিয়ে পড়লাম। কিন্তু পাগলিটা একদমই ঘুমালো না। সে তার মায়াভরা হাতে আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। ওর প্রতিটা স্পর্শে আমার মনে নতুন করে আলোড়ন তৈরি করছে। কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারলাম না। খুব ভালোভাবে আমার দিনগুলি কাটতে লাগলো, আর আমার অবস্থাও দিন দিন ভালো হতে লাগলো। আর ভালোই হবে না কেন? যার এমন একজন আছে, তার কাছে কি আর কোনো অসুস্থতা থাকতে পারে নাকি? 2 মাস পর এখন আমার পায়ের অবস্থা মোটামুটি ভালো। ব্যান্ডেজ খুলে ফেলা হয়েছে, কিন্তু এখনো আমি হাঁটতে পারি না। আসলে দীর্ঘ সময় ধরে না হাঁটার কারণে পা কেমন অচলের মতো হয়ে গেছে। ডাক্তার বলছে আমাকে নিয়মিত এখন হাঁটার চেষ্টা করতে হবে, নয়তো হাঁটার ক্ষমতা আমি হারিয়ে ফেলবো। কিন্তু আমি হাঁটতেই পারি না। মাটিতে পা রাখলেই প্রচন্ড ব্যথা করে, তাই হাঁটতেই মন চায় না। সারাদিন শুয়ে থাকি। এই উমর। কে গো? তোমার। আমার কি নানি নাকি? ওই মেরে হাত পা ভেঙে দিব কিন্তু। পা তো ভাঙাই আছে, হাত দুটো ভেঙে ফেলো শুধু। দেখছো সাহস কত বেশি হয়েছে? ওই চুপ করে উঠো, তোমাকে এখন হাঁটতে হবে। না গো, ব্যথা করে। তোমার ব্যথার গুষ্টি কিলাই, উঠো বলছি। কি আর করার, ওঠার চেষ্টা করছি কিন্তু পারছিলাম না। ঠিক তখনই আনিকা আমার হাত তার কাঁধে ভর করালো আর আমাকে খাট থেকে নামালো। খুব ভয় লাগছিল, কারণ অনেকদিন পর মাটিতে পা ফেলাচ্ছি। মাটিতে পা ফেলাতেই কি হয়েছে উমর? খুব ব্যথা লাগছে? হুম। একটু কষ্ট করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। বলেই আমার কপালে একটা চুমু দিল।
জানি না কেন জানি তখন নিজের সব কষ্ট আর ব্যথা ভুলে গেলাম। আমি হাঁটার চেষ্টা করতে লাগলাম, কিন্তু পারছিলাম না। তবুও চেষ্টা করতেই লাগলাম। সেদিন আর আমার তেমন হাঁটা হলো না। তবে হঠাৎ পা নাড়ানোর জন্য রাতের বেলা দুপায়ে প্রচন্ড ব্যথা অনুভব করতে লাগলাম। অনেকবার বৃথা চেষ্টা করলাম, মুখ দিয়ে যেন ব্যথার কারণে কোনো আওয়াজ বের না হয়। আমি জানি আমার কষ্ট দেখলে আনিকা কেমন করে ফুপিয়ে কান্না করে দেয়, কিন্তু শেষমেশ আজ পারলাম না। এর আগে আনিকা সব বুঝে গেল আর আমাকে বলে উঠল, খুব কষ্ট হচ্ছে তোমার, তাই না? কই না তো। আমার কাছে লুকাতে চাইলেও পারবে না, কারণ আমি তোমার মুখ দেখেই সব বলে দিতে পারি। এরপর থেকে আনিকা প্রতিদিনই আমাকে হাঁটানোর চেষ্টা করাতো। আমিও আনিকার কাছ থেকে উৎসাহ পেয়ে হাঁটার চেষ্টা করতাম। তবে তখনও আমার চোখ ততটা ভালো হয়নি, তাই দেখতেও প্রবলেম হতো। চোখে গ্লাস পরা থাকলে কিছুটা দেখতে পেতাম। যাই হোক, আনিকা আমাকে প্রতিদিনই হাঁটানোর চেষ্টা করত। একটা ছোট বাচ্চাকে মানুষ যেভাবে ধরে ধরে হাঁটা শিখায়, ঠিক আমার পাগলি আনিকাও তাই আমাকে ধরে ধরে বাচ্চাদের মতো হাঁটা শেখানোর চেষ্টা করত। বিষয়টা যদিও অদ্ভুত, তবু সত্যি। মানুষ জন্মের পর হয়তো একবারই হাঁটা শিখে, আর আমার শিখতে হচ্ছে দুবার। একবার ছোটকালে বাবা মায়ের হাত ধরে, আর এখন আমার এই পাগলিটার হাত ধরে। এভাবেই অনেকগুলো দিন কেটে গেল। এখন আমি একাই হাঁটতে পারি, তবে বেশিক্ষণ দাঁড়িয়ে বা হাঁটতে পারি না। বাচ্চাদের মতো একটু হেঁটেই পড়ে যাই। আমি যখনই পড়ে যেতাম, ঠিক তখনই আনিকা দৌড়ে গিয়ে আমার হাতটা ধরে ফেলতো। কিছুদিন পর, উমর চলো আজকে বাইরে যাব। কিন্তু আমি যে এখনো ভালো করে হাঁটতেই পারি না। তাতে কি, আজকে বাইরে গিয়ে হাঁটবে। বাইরে গিয়ে তো পড়ে যাব। আর তুমি তো জানো আমি ভালো করে চোখেও দেখতে পারি না, আর সূর্যের আলোর কারণে আরো দেখতে পারবো না। তবে প্রবলেম নাই, তোমার এই পাগলিটা যতদিন আছে ততদিন তুমি তার চোখ দিয়েই দেখবে। এখন চলো তো। কি আর করার। আনিকার সাথে বাইরে গেলাম। বাইরে মাঠে যেতেই কেমন অন্ধকার দেখা শুরু করলাম। চোখের পাওয়ার জন্য একদমই জিরো হয়ে গেছে। আনিকা একটু দূরে সরে গিয়ে বলল, উমর এবার হাঁটো। আনিকা, আমি তো ভালো করে কিছুই দেখতে পাচ্ছি না, কিভাবে হাঁটবো? একদম অলসমি করবে না, চুপ করে হাঁটো। আরে ভালো করে তো কিছুই দেখছি না। আচ্ছা, তার চেয়ে ভালো তুমি এসে আমার হাতে ধরো। আর একদম হাত ধরার কথা এখন বলবে না। কেন? আমি তোমার হাত এখন ধরবো না। কিন্তু কেন আনিকা? কারণ তোমাকে একা একাই হাঁটতে হবে। কিন্তু আমি যে হাঁটতে পারছি না, কারণ কিছুই দেখছি না। আচ্ছা তুমি হাঁটো, আমি তোমার পথ বলে দিচ্ছি। হাত ধরবে না? ওই চুপ করে যেটা বলছি সেটা করো। তারপর কি আর করার, ওর কথা মতোই হাঁটা শুরু করলাম। আমি হাঁটতে লাগলাম, আরো বলতে লাগলো, উমর বাম দিকে হাঁটো, ডানে উঁচু। উমর সোজা হাঁটো, উমর ডানে নিচু। বামে হাঁটো, উমর সামনে গর্ত। ডান বা বামে হাঁটো। এইভাবে সারাটা দিন আনিকা আমাকে হাঁটিয়েছে। সত্যি বলতে এ এক নতুন অভিজ্ঞতা। খুব ভালো লাগছিল যখন আনিকা একটু পরপর বলতো, আবিদ বামে হাঁটো, ডানে উঁচু, নিচু, ডানে হাঁটো, বামে সমস্যা। রাতের বেলা আনিকা আমাকে খাইয়ে দিচ্ছিল আর বারবার বলছিল, দেখছো উমর, আজ তুমি কতটা একা একা হাঁটছো। তুমি কিন্তু একদমই চিন্তা করবে না, দেখবে তুমি একদম ঠিক হয়ে গেছো। তুমি আবার হাঁটবে, চলবে। আচ্ছা আনিকা, একটা কথা বলবো? বলো। এত কষ্ট করার কি দরকার? মানে এই যে তুমি দিন রাত একটা অচলের পিছনে এইভাবে এত কষ্ট করছো, আর নিজেও কত কষ্ট পাচ্ছ, এগুলো ছেড়ে তো তুমি ভালো। উমর তোমাকে একটা কথা না বলতে গিয়েও নিষেধ করেছি, কিন্তু তুমি আবারও বলছো কেন? আর হ্যাঁ, আমি কোনো কষ্ট পাচ্ছি না, আর তোমাকে ছেড়ে আমি কখনোই ভালো থাকতে পারবো না। তোমার ওই বুকে যে আমি আমার সব সুখ খুঁজে পাই। কিন্তু কোনো কিন্তু নেই, প্লিজ উমর, আমাকে আমার সুখ থেকে বঞ্চিত করো না। আমার সুখটুকু তুমি কেড়ে নিও না উমর। আমি তোমার বুকে আমার পৃথিবীর সবটুকু সুখ খুঁজে পাই, যেটা আর কোথাও পাইনি। আর আল্লাহর কাছে দোয়া করি এই বুকের মধ্যে মাথা রেখেই যেন আমি আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। বলেই ফুপিয়ে কান্না করে দিল। এই পাগলি, প্লিজ কান্না করো না, আর কখনই বলবো না। সত্যি বলছি, আর কখনই বলবো না। তাহলে 3 সত্যি বলো। 3 সত্যি। এবার আমাকে একটু জড়িয়ে ধরবে? তখন কি আর করার, আনিকাকে তখন বুকের মধ্যে জড়িয়ে ধরলাম। মনের ভিতর যে তখন কি পরিমাণ শান্তি লাগছিল সেটা হয়তো প্রকাশ করার মতো না। আর ওর ভালোবাসা পেয়ে খাবারের কথা ভুলেই গেছি। এই মন তখন বারবার বলতে লাগলো, কিসের খাওয়া কিসের কি, এমন পাগলি পেলে লাগে কি। এই উমর, আমাকে কাল বাইরে একটু ঘুরতে নিয়ে যাবে? জানো তোমার সাথে ঘুরতে আমার খুব ইচ্ছে করে। নিয়ে যাব, তবে আমি নিজেই তো এখনো ভালো করে চলতে পারি না, ভালো করে দেখতে পারি না, হাঁটতে পারি না। তো তোমাকে নিয়ে ঘুরতে গেলে লোকে দেখলে তোমাকে কি বলবে? কি বলবে? বলবে একটা অচলের পিছনে কত সুন্দরী একটা মেয়ে অযথাই জীবনটা শেষ করছে। তোমারে কিন্তু। আমারই কি? আমার সাথে তুমি ঘুরতে যাবে, এটাই ফাইনাল। ঠিক আছে। বিকেলবেলা আনিকাকে নিয়ে বাহিরে বের হয়ে গেলাম। আফসোস, কতগুলো মাস কেটে গেল, এখনো আমার পা আর চোখের তেমন কোনো উন্নতি হয়নি। উঁচু নিচু জায়গায় চলতে গেলে অনেক প্রবলেম হয়। হয়তো আনিকা আমার পাশে না থাকলে এতদিনে কবরে চলে যেতাম। আমি অচল জেনেও ও আমার পাশে আছে।
হয়তো এটাই ভালোবাসা। আর বর্তমানে এমন কোথাও দেখা যায় না, আর দেখলেও খুব কম সংখ্যক ছেলে মেয়েই তাদের সঙ্গী এমন অচল থাকলে মেনে নিবে। আনিকাকে নিয়ে শিশু পার্কে গেলাম। সমান্তরাল রাস্তা দিয়ে আনিকার হাতে হাত রেখে হাঁটতেছি। হাঁটতে হাঁটতে দুজনেই একটা বেঞ্চের উপর বসলাম। আর বসার পরই আনিকা আমার সাথে গল্প করতে লাগলো। আর হঠাৎ করে ওর মাথাটা আমার ডান পাশের কাঁধের উপর রাখলো, আর ডান হাতটা আমার হাতের সাথে শক্ত করে আঁকড়ে ধরলো। আর হঠাৎই বলে উঠলো, আচ্ছা উমর, তুমি আমাকে অনেক ভালোবাসো তাই না? খুব ভালোবাসি, তবে সেটা তোমার থেকে অনেক কম। আমার থেকে কম ভুলেও না, কারণ তোমার ভালোবাসা পেয়েই আজ তোমাকে ভালোবাসতে শিখেছি। কিভাবে ভালোবাসতে শিখেছো সেটা আমি জানি না, তবে তুমি আমার থেকেও আমাকে অনেক বেশি ভালোবাসো। আরে না। সেটাই। আচ্ছা, সব সময় তোমার বুকে তোমার কাঁধে মাথা রাখার অধিকার দিবে তো? আর আমাকে অনেক ভালোবাসবে তো? কতটা ভালোবাসতে পারবো সেটা জানি না, তবে আমি আমার এই পাগলি বউটাকে নিজের জীবনের শেষ নিঃশ্বাস অবধি ভালোবেসে যাব। জানো উমর, তুমি হয়তো বিশ্বাস করবে না, তোমার ওই বুকে আমি স্বর্গ সুখ খুঁজে পাই। তোমার বুকে মাথা রাখতে পারলে আমার মনের সব দুঃখ ভুলে গিয়ে নতুন একটা সুখ খুঁজে পাই, সেটা আর কোথাও খুঁজে পাই না। আর আল্লাহর কাছে দোয়া করি আমার শেষ নিঃশ্বাসটাও যেন ওখানেই ত্যাগ করতে পারি। তোমারে কিন্তু এখন মারবো। কি সব উল্টাপাল্টা কথা বলছো? আমাকে ছেড়ে যাবার কথা বলছো কেন? ছেড়ে গেলে এখনই চলে যাও, আমি একাই থাকবো। ওপস, আমার পাগলটা দেখে রাগও করতে পারে। যাও, আর বলবো না। কি হলো? বললাম তো আর বলবো না। এবার তাহলে হাসো। কি হলো? হাসো বলছি। এবার তুমিও হাসো। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসছিল, তাই আনিকাকে নিয়ে বাসার উদ্দেশ্যে হাঁটতে লাগলাম। হঠাৎই একটু উঁচু জায়গায় হাঁটতে গিয়ে পড়ে গেলাম, আর আনিকা আমাকে সাথে সাথেই তোলার চেষ্টা করছিল। আশেপাশে সন্ধ্যার সময়ও অনেক মানুষ আমার দিকে তখন কেমন করে যেন তাকিয়ে রইল, আর অনেকেই ওহো হো করে হেসে উঠল আর বলতে থাকলো, কি কানাকোনা মানুষ রে, সন্ধ্যা না হতেই কেমন শুকনোর ভিতর আচার খাওয়া শুরু করছে, এগুলো বলছে আর হাসাহাসি করছিল। আনিকা তখন অনেক রেগে যায়, আর ওদেরকে কিছু বলার জন্য যেতে চাইলে আমি তার হাতটা ধরে ফেলি। আর তখন আনিকা বলে উঠল, ওমর ছাড়ো বলছি, ওই অসভ্য লোকটার দাঁতগুলো ভেঙে ফেলবো। আনিকা বাদ দাও, আর ওরা তো কিছু মিথ্যা বলেনি, চলো আমরা চলে যাই। না, ওদেরকে উচিত শিক্ষা দেওয়ার দরকার। না আনিকা, কিছুই বলার দরকার নেই, তোমাকে এখান থেকে যেতে বলেছি তো চলো এখান থেকে। আর একটা কথাও বলো না, আর যদি আমার কথা না শোনো তাহলে আমি খুব কষ্ট পাবো। এখন তুমি যদি আমাকে কষ্ট দিতে চাও তাহলে যাও। না উমর, আমি তোমাকে কখনোই কষ্ট দিব না, কিন্তু ওদের। কোনো কিন্তু নেই, চলো বলছি। তারপরে আনিকা নিয়ে হাঁটতে লাগলাম। আনিকা রাস্তা দিয়ে আমাকে নিয়ে আসছে, কোনো রিক্সা পাচ্ছিলাম না। দুজনেই রিক্সার জন্য রাস্তা দিয়ে হাঁটছিলাম, কেননা তখন রাত হয়ে যাচ্ছিল। আর আমার এই অবস্থায় আনিকাকে নিয়ে বাইরে থাকা একদমই ঠিক না। আনিকা হাঁটছে আর আমাকে বলছে, সামনে ইট আছে ওমর, ওখানে একটু উঁচু, সাবধানে হাঁটো। আর একটু যেতেই, সামনে গর্ত, বামে হাঁটো, নয়তো কাদায় পড়ে যাবে। আর একটু যেতেই, ডানে হাঁটো, বামে গর্ত। এইভাবে আনিকা আমাকে পথ চলাতো, কখনো ডানে হাঁটতে বলতো, কখনো বা বামে হাঁটতে বলতো। সত্যি বলতে যদিও আমার অবস্থা খারাপ ছিল, তবু আমি অনেক সুখী ছিলাম। ওর মতো একটা মেয়ে যে আমার পাশে আছে ভাবতেই আমি অবাক হয়ে যাই। অনেকক্ষণ পর রিক্সা পাওয়া গেল, আর দুজনেই রিক্সা দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় আসার কিছুক্ষণ পরই বুঝতে পারলাম আনিকা কেমন পাগলের মতো করছে, আর বারবার মাথায় হাত দিচ্ছে। মনে হচ্ছে ওর মাথায় অনেক প্রবলেম হচ্ছে। তাই আনিকাকে জিজ্ঞাসা করলাম, কিন্তু সে কোনো কথাই বলল না, শুধু বলল কিছু না। পরে রাগ নিয়ে একটু ধমক দিয়ে যখন জিজ্ঞাসা করলাম, তখনই আনিকা বলে উঠল, আসলে উমর, আমার মাথাটা একটু ব্যথা করছে, আমি এখন একটু শুয়ে থাকবো, তাই তুমি যদি এখনই খেয়ে নিতে তাহলে খুব ভালো হতো। কখন থেকে ব্যথা করছে? এই তো কি একটু আগে থেকে। তোমার মাথা ব্যথা করছে আমাকে একবারও বলেছো? না। কেন বলনি? বলার প্রয়োজন বোধ করো না তাই বুঝি? ওর প্রতি রাগ হচ্ছিল, ওর মাথা ব্যথা করছে, কিন্তু আমাকে একবারও বললো না। এই উমর, কি বলছো তুমি? হ্যাঁ, তোমাকে বলার প্রয়োজন বোধ করি না মানে? তুমি আমার সব, বুঝেছো? সেটা তো বুঝতেই পারছি। কি বুঝতে পারছো? কিছু না, এখন চুপচাপ খাটের উপর আসো। কেন? যেটা বলছি সেটা করো। তারপর আমি খাটে গিয়ে বসলাম, আর আনিকাও বসলো। আর তখন ওকে আমার কোলে শুয়ে থাকতে বললাম, আর ও আমার কোলে মাথা রেখে শুয়ে রইল। আমি তখন মাথা ব্যথার মলম ওর মাথায় লাগিয়ে দিচ্ছি, আর ওর মাথায় মালিশ করে দিচ্ছিলাম, আর আরেক হাতে ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। ও তখন এক দৃষ্টিতে আমার দিকে কেমন করে তাকিয়ে আছে, আর ওর চোখ দিয়ে পানি বের হচ্ছিল। আনিকা, খুব বেশি কষ্ট হচ্ছে তোমার? দেখবে মাথা ব্যথা কমে যাবে, তুমি একদমই কান্না করো না। মাথা ব্যথার কারণে আমি কান্না করছি না, তুমি হাত বোলাতেই মাথা ব্যথা সব শেষ। তাহলে কেন কান্না করছো? জানো উমর, আমি না খুবই ভাগ্যবতী একটা মেয়ে, যার কারণে তোমার মতো একজনকে আমার জীবনে পেয়েছি, যার কাছে আমার সমস্ত সুখ খুঁজে পাই। আর কোথাও এত সুখ আমি পাই না যতটা তোমার বুকে মাথা রেখে পাই। আমাকে না সবসময় তোমার ওই বুকে রাখবা।
বলেই আরো জোরে কান্না করে দিল আর আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরলো। অনেক শক্ত করে জড়িয়ে আছে, যেন আরেকটু হলে আমার সাথেও নিজেকে মিশিয়ে ফেলবে। পাগলিটার আচরণগুলো খুবই অদ্ভুত, আর ওর চাওয়াগুলো খুব সামান্য, তবে খুব অদ্ভুত লাগে। কারণ ও কিছু হলেই বলে আমার বুকে যেন তাকে সবসময় জড়িয়ে রাখি, কখনই যেন এই বুক থেকে ওকে আলাদা না করি। পাগলিটা যখনই ঘুমাবে আমার এই বুকের মধ্যে ঘুমাবে। বালিশের কথা বললে তো হেব্বি কান্না করে দেয়, কারণ ওর একটাই কথা, আমার বুকেই নাকি তার সব সুখ। আর ওকে যখন আমার বুকের মাঝে জড়িয়ে ধরে রাখি তখনও খরগোশের মধ্যে একদম কাচুমাচু করতে থাকে, মনে হয় একটা খরগোশের বাচ্চা। আমার বুকে কেমন কাচুমাচু করছে। ইদানিং প্রায়ই আনিকার মাথা ব্যথা করে, জ্বর আসে, বমি করে, যেগুলো আমাকে খুব ভাবনার ভিতর রাখছে। খুব ভয় পেয়ে যেতাম। ওকে ডক্টরের কথা বললে ডক্টরের কাছে যেতে চাইতো না, কিছু বললেই বলতো ওর কিছুই হয়নি। কিন্তু ওর এমন অবস্থা আমাকে সত্যি খুব বেশি ভাবায়, কারণ পাগলিটার কষ্ট একদমই যে সহ্য করতে পারি না। নিজের হাজারো কষ্ট হলে কোনো সমস্যা হয় না, কিন্তু ওর কিছু হলেই বুক ফেটে যায় অসহ্য যন্ত্রণায়। হয়তো একটু বেশি ভালোবাসি তাই। সেদিন রাতেও হঠাৎ ওর মাথা ব্যথা হচ্ছিল, আর ব্যথাটা হয়তো অনেক বেশি হচ্ছিল, যার কারণে ও কান্না পর্যন্ত করছিল। যদিও কান্নাটা আমার অগোচরে। আনিকাকে হঠাৎ খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও পাচ্ছিলাম না। আর আনিকাকে একটা ডাকও দিচ্ছিলাম না, কারণ সকাল থেকেই ওর আচরণ একদমই ভিন্ন ছিল। আস্তে আস্তে খুঁজতে খুঁজতে যখন ছাদে গেলাম, দেখলাম ছাদের একটা কর্নারে বসে বসে মাথায় হাত দিচ্ছে আর কান্না করছে। আর আমাকে দেখে চোখ মুছে ফেললো। আনিকা, তোমার কি হয়েছে বলো? কই কিছু না তো। সত্যি করে বলো বলছি। কই কিছু না তো। আর তোমার এই অবস্থায় একা একা ছাদে আসছো কেন? তোমাকে যেটা বলছি বলো, কি হয়েছে তোমার? আসলে মাথা ব্যথা করছে। আমাকে বলনি কেন? আসলে তুমি নিজেই তো অসুস্থ, তাই। তাই বলে আমাকে বলবে না? চলো এখনই ডাক্তারের কাছে যাব। না এখন যাব না, পরে যাই। না, এখনই যাব। না ওমর, এখন মাথা ব্যথা করছে। এখন গেলে রাস্তায় আমারই যদি কিছু হয়ে যায় তখন তোমাকে কে দেখবে? তাই বলে এখন কষ্ট ভোগ করবে? না, কষ্ট ভোগ করবো কেন? ওই চুপ, এখনই নিচে চলো, তোমার মাথায় আমি মলম মালিশ করে দিচ্ছি। তারপর আনিকাকে নিয়ে গিয়ে মাথায় মলম মালিশ করতে লাগলাম, আর আস্তে আস্তে সময়টা কাটিয়ে দিলাম। বিকেলবেলা ওর মাথা ব্যথা ঠিক হলে ওকে নিয়ে আমার চেনা জানা বাংলাদেশের সবচাইতে বড় ডাক্তারের কাছে নিয়ে গেলাম। আর ওখানে ওর অনেকগুলো টেস্ট করাচ্ছিল। আর ডাক্তার আমার চেনা, আমি ওনাকে চাচা বলে ডাকি। কিন্তু যতই আনিকার মাথা ব্যথা সহ সবকিছুর জন্য টেস্ট করছিল, ডাক্তার চাচা ততই ঘাবড়ে যাচ্ছিল। ওনাকে এমন ঘাবড়ে যেতে দেখে আমি খুব ভয় পেয়ে গেলাম। টেস্ট শেষে ডাক্তার চাচার সাথে আমি একা একটু কথা বললাম। চাচা, ওর টেস্টগুলো করতে গিয়ে এমন ঘাবড়ে যাচ্ছিলেন কেন? আরে তেমন কিছুই না, চিন্তা করো না। আল্লাহকে ডাকো যেন কাল রিপোর্টগুলো ভালোভাবে আসে। তবে ওকে কেমন দেখলেন? দেখো বাবা, রিপোর্ট ছাড়া কিছুই বলতে পারছি না। তোমরা কষ্ট করে একটু কালকে আসো। তারপর টেস্টগুলো করে আমরা বাসায় চলে আসলাম। বাসায় এসে বারবার আল্লাহর কাছে প্রার্থনা করছিলাম যেন রিপোর্টগুলো ভালো আসে। চিন্তায় একদমই খেতে পারছিলাম না। তবে আনিকাকে তেমন কিছুই বুঝতে দিলাম না। রাতে একদমই ঘুম হচ্ছিল না, খুব টেনশন হচ্ছিল। আর কেন জানি বুকের ভিতর অসহ্য যন্ত্রণা অনুভূত হতে লাগলো। আনিকা তখন আমার বুকের উপর ঘুমিয়ে আছে। ঘুমের ভিতরই আনিকাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম, আর মনে মনে বলতে লাগলাম, খুব ভালোবাসি রে পাগলি, তোকে খুব ভালোবাসি, তোকে কোথাও কখনো এই বুক থেকে হারাতে দিব না। সকালবেলা ঘুম থেকে ওঠার পর কেন জানি মনটা অনেক বেশি উথাল পাতাল করছিল। ছাদের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে বারবারই পাইচারি করছিলাম। বারবারই ডাক্তার চাচার ঘাবড়ে যাওয়ার বিষয়টা মনে পড়ছিল। উনি কেন এত ঘাবড়ে যাচ্ছিল ভাবতেই কেমন গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছিল। হঠাৎই কারো হাতের স্পর্শ আমার কাঁধের উপর অনুভূত হলো। পিছনে তাকাতেই দেখলাম আনিকা। ওমর, তোমাকে খুব চিন্তিত লাগছে কেন? ওই না তো। সত্যি কথা বলো বলছি। আর একটু কেমন জানি লাগছে, তাই একটু হাঁটাহাঁটি করছি। কেমন লাগছে? আসলে আমাকে তো হাঁটতে হবে তাই না? আর তুমি তো জানো আমি এখনো ভালো করে হাঁটতে পারি না, তাই হাঁটা শিখছি। ওয়াও, তুমি তো দেখছি খুব সুন্দর মিথ্যা কথা বলতে পারো। আরে না গো, সত্যি কথা বলো তো, তোমার কি হয়েছে? কাল থেকে তোমাকে কেমন চিন্তিত লাগছে? আরে কিছু না গো, চলো ভিতরে যাব, খুব খিদে লাগছে। তারপর আনিকাকে নিয়ে ভিতরে চলে গেলাম, আর ও আমাকে নিজ হাতে খাইয়ে দিচ্ছিল। খাওয়া শেষ করে একটু শুয়ে থাকতেই ঘুম চলে আসলো, কারণ গতকাল রাতে একদমই ঘুম হয়নি। ঘুম থেকে উঠতে না উঠতেই ফোনটা ক্রিং ক্রিং বেজে উঠলো। ফোনটা ধরতেই ওপাশ থেকে ভেসে আসলো, হ্যালো বাবা উমর। জি উমর বলছি। কে? আমি তোমার ডাক্তার আঙ্কেল। জি আঙ্কেল, কেমন আছেন? আর রিপোর্ট কি বের হয়েছে? ভালো আছি। আর বিকেলবেলা একটু আমার চেম্বারে আসো। আঙ্কেল, রিপোর্ট কেমন আসছে? ভালো, আগে আসো, তারপর সব বলবো। তারপরে ফোনটা কেটে দিলাম। বিকেলবেলা আনিকাকে নিয়ে হসপিটালে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। একাই যেতে চেয়েছিলাম, কিন্তু একা আমার মতো অচলের পক্ষে যাওয়া সম্ভব না। হসপিটালে যাওয়ার পরপরই ডাক্তার কাকার চেম্বারে গেলাম। যাওয়ার পর, চাচা কেমন আছেন? ভালো, তুমি? ভালো। ওমর, আমি তোমার সাথে একটু একা কথা বলতে চাই। তারপরে আনিকাকে বললাম,
আনিকা, তুমি একটু বাইরে গিয়ে বসো প্লিজ, রাগ করো না। যাচ্ছি। আর আমি একদমই রাগ করব না। বলে মুখে একটা শুকনো হাসি দিয়ে বাইরে বের হয়ে গেল। ও যাবার পরে চাচাকে বললাম, চাচা কি রিপোর্ট আসছে? উনি কিছুক্ষণ চুপ করে রইলেন, একটু পর নীরবতা ভেঙে বললেন, বাবা ওমর, মেয়েটা তোমার কে হয়? চাচা ও আমার সব। কিন্তু ওর বাবা মা কোথায়? ওর বাবা নেই, মা আছে। কিন্তু ওদের কথা কেন জিজ্ঞাসা করছেন? ওর মাকেই ডাকো। চাচা যা রিপোর্ট আসছে আমাকে বলেন, ওর মাকে ডাকার দরকার নেই। আসলে বাবা কিভাবে যে বলি। চাচা আপনার মুখ এত শুকনো হলো কেন? কি হলো বলেন, কি রিপোর্ট আসছে? চাচা চোখের পানিগুলো ছেড়ে দিলেন, ওনার ঠোঁট দুটি থরথর করে কাঁপতে লাগলো, আর কেমন বোবার মতো আমার দিকে হা করে তাকিয়ে রইল। ওনার এমন কীর্তি দেখে মনে অনেক ভয় হতে লাগলো, বুকের ভিতর কেমন ঘূর্ণিঝড় শুরু হতে লাগলো, অজানা কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। উনি রিপোর্ট বলতে গিয়ে এমন কান্না করে দিল কেন? এমন কাঁপছে কেন? আমার আনিকার কিছু হয়নি তো? ওর রিপোর্ট খারাপ আসেনি তো? চাচা কি হয়েছে বলেন? চুপ কেন আপনি? বাবারে কিভাবে বলি যে মেয়েটার রিপোর্ট আজকে তোকে দিতে যাচ্ছি, তার রিপোর্টের কথা আমি কিভাবে বলবো? চাচা সত্যি করে বলেন তো, আমার আনিকার কি হয়েছে? ফুপিয়ে কান্না করতে লাগলাম, মুখ দিয়ে কথাই বের হচ্ছে না। বাবা তুমি একটু শান্ত হও। আপনি রিপোর্ট বলেন। বাবা তুমি যে মেয়েটা নিয়ে আসছো, ওর রিপোর্টগুলো দ্বারা এটাই বলা যাচ্ছে ওর ব্লাড ক্যান্সার। কথাটা শুনেই মাথাটা কেমন ঘুরে গেল, মনের ভিতর যেন ভূমিকম্প শুরু হয়ে গেল, আর যেন মৃত্যু যন্ত্রণা তখন অনুভূত হতে লাগলো। দৌড়ে গিয়ে চাচার পায়ে পড়ে গেলাম। চাচা আপনি হয়তো ভুল বলতেছেন, আপনি মিথ্যা কথা বলতেছেন, আমার আনিকার কিচ্ছু হয় নাই। আপনি আবার টেস্ট করেন, আবার ভালো করে দেখেন। বাবারে রিপোর্টগুলো মিথ্যা হলেও আমিও খুব খুশি হতাম। এই রিপোর্টগুলো গতকালই আমি বের করে ফেলি, তারপর আমি নিজেই ঘাবড়ে যাই। তারপর থেকে কয়েকবার নতুন করে টেস্ট করি, সেই একই ফলাফল। এরপর আরো কয়েকবার স্বনামধন্য হাসপাতালের ডাক্তারের কাছে রিপোর্টগুলো পাঠালাম, তারাও সেম রিপোর্টই আমাকে দিছে। শুধুমাত্র তুমি আমার পরিচিত বলেই বারবার চেষ্টা করছিলাম শুধুমাত্র রিপোর্টটা ঘোরানো যায় কিনা সেটার জন্য, কিন্তু আল্লাহর দেয়া বিধান কি আমার মতো একজন ডাক্তার খণ্ডাতে পারবে নাকি? পারবে না রে বাবা, আমিও পারি নাই। চাচা এখন ওর শান্ত হও, নিজেকে শান্ত করো। চাচা কেন ওর এমন হলো? কেন জীবনটা এভাবে শেষ হয়ে গেল? ব্লাড ক্যান্সার কেন হয় তার সঠিক কারণটি এখনো অস্পষ্ট। নানা ধরনের তেজস্ক্রিয়তার প্রভাব, রাসায়নিক বর্জ্য, ধূমপান, কৃত্রিম রং, কীটনাশক, ভাইরাস ইত্যাদিকে দায়ী করা যায়। এগুলোর প্রভাবে জিনে মিউটেন ঘটে যায়, কোষ বিভাজনের অস্বাভাবিক উল্টাপাল্টা সংকেচন প্রবাহিত হয়। তখন কোষ বিভাজনে অস্বাভাবিকতা দেখা দেয়, অপরিণত অস্বাভাবিক কোষ রক্ত প্রবাহ চলে আসে, আর আস্তে আস্তে শরীরে ক্যান্সারের মতো ভয়াবহ রোগের সৃষ্টি হয়। আল্লাহ তুমি এটা কি করলে? কেন মেয়েটাকে এত বড় রোগ দিলে? কেনই বা আমার জীবনটা এভাবে তছনছ করে দিলে? মনে মনে কথাগুলো বলছিলাম আর ফুপিয়ে ফুপিয়ে কান্না করছিলাম। শান্ত হও বাবা। শান্ত হয়ে আর কি করব চাচা? ওকে বিদেশ নিয়ে চিকিৎসা করালে কেমন হবে? ও ঠিক হবে তো? বাবারে ওর ক্যান্সারটা মোটামুটি লাস্ট স্টেপে এসে গেছে, হয়তো বেঁচে থাকলে আর 5 থেকে 6 মাস বেঁচে থাকবে, তারপরেই মানুষটা হয়তো আমাদের ছেড়ে চলে যাবে। কিন্তু বাবা যতদিন মেয়েটা আছে ওকে একদমই বুঝতে দিও না, আর কথাগুলো যেন কোনোভাবেই জানতে না পারে, তাহলে হয়তো এর আগেই চলে যাবে। কথাগুলো বলেই ডাক্তার চাচা কান্না করে দিল। আমার তখন মনে হতে লাগলো চোখের পাশাপাশি আমার কানটাও নষ্ট হয়ে গেছে। কি বলছে এগুলো? আমার আনিকার কিচ্ছু হবে না, আমি হতে দিব না। এইদিকে আমার অবস্থাও তখন একদমই করুণ হয়ে গেল, কোনোভাবেই নিজেকে ঠিক করতে পারছিলাম না। কয়েকবার জ্ঞান হারিয়ে ফেলি, আর তখন চাচাই আমার জ্ঞান ফিরালো। উনি বারবারই আমাকে শান্ত হতে বলছে। আমি কিভাবে শান্ত হব? আমি নিজেকে কিভাবে ঠিক করব? যে মেয়েটা আমার জীবনের সব, যাকে ছাড়া আমি একদমই অচল। মোবাইলের চার্জ ছাড়া যেমন মোবাইল অচল, ঠিক আনিকা ছাড়াও আমি একদমই অচল। সে আমাকে ছেড়ে চলে যাবে, এই কথা শুনে আমি কিভাবে ঠিক থাকবো আল্লাহ? আমি কিভাবে বাঁচবো? নিজেকে কোনোভাবে একটু ঠিক করে বললাম, চাচা কি কি লক্ষণ দিতে পারে? উনি বলা শুরু করলো, বাবারে মেয়েটার মধ্যে অনেকগুলো লক্ষণ দেখা দিবে। জ্বর, রক্তশূন্যতা, ত্বকে লাল র্যাশ, দাঁতের মাড়ি দিয়ে রক্তপাত, হাড়ে ব্যথা, বারবার সংক্রমণ ইত্যাদি সব উপসর্গ নিয়ে প্রকাশ পেতে পারে ব্লাড ক্যান্সার। মনে মনে তখন চিন্তা করতে লাগলাম, আল্লাহ কি হইলো আমার লাইফে? আমার জীবনটাই তুমি নিয়ে নিতে, তুমি কেন আমার আনিকাকে এত বড় শাস্তি দিলে? ওপরের দিকে তাকিয়ে আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ ও আল্লাহ, আমার জীবনে যদি এতই কষ্ট রেখেছিলে তাহলে কেন আমাকে এই পৃথিবীতে পাঠালে? ওই আল্লাহ আমার কথার উত্তর দাও। জন্মের পর বুঝ না হতেই আমার বাবা মাকে তুমি কেড়ে নিছো, এরপর কেড়ে নিছো আমার জীবনের সমস্ত সুখ শান্তি। রাস্তার টোকা হিসেবে আমাকে মানুষের লাথি খেয়ে বড় হতে হয়েছে। যেই নিজে সবকিছু ফিরিয়ে দিলে, আনিকাকে আমার জীবনে পাঠালে, ভালো হয়ে গেলাম। আর তখন ভালো হবার বদলে কি দিলে আমায়? আমার পা আর চোখের ক্ষমতা প্রায় বিকল করে দিলে। আর তারপর যার মাধ্যমে আমার নতুন পৃথিবীটাকে সাজাবো
যাব, যে আমার চলার সবকিছু, এখন তাকেই নিয়ে যেতে চাচ্ছ? কেন এমন করলে আল্লাহ? কেন আমার জীবনটাকে এইভাবে শেষ করে দিলে? নিজেকে কোনোভাবে ঠিক করতে পারছিলাম না। চাচা বারবারই বলছে অনেক টাইম হয়ে গেছে, আনিকা বাইরে, আরো বেশি টাইম হলে আনিকা সন্দেহ করতে পারে, আর আনিকা বুঝে গেলেই ওর জন্য আরো অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তখন নিজেকে কোনোভাবে ঠিক রাখলাম না, আমি আমার আনিকার কিছুই বুঝতে দিব না, তবে মনটাকে কোনোভাবে ঠিক রাখতে পারছিলাম না। ইচ্ছা না থাকা সত্ত্বেও চোখ দিয়ে পানি বের হতে থাকলো, আটকাতেই পারছি না। আবারও আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ এই মুহূর্তে আমাকে আপাতত একটু ছাড় দাও, আমার চোখের পানি যেন কোনোভাবেই না আসে। আল্লাহ, ও আল্লাহ, জীবনে যদি আমি একটা ভালো কাজ করে থাকি তাহলে তার বিনিময়ে আজকে আমার আনিকার সামনে আমার চোখে পানি দিও না, আমার আনিকা মইরা যাইবো। আল্লাহ তুমি আমার এই আবদারটা রাখো, আল্লাহ রাখো। জানি না আমার আল্লাহ তখন কিভাবে আমার এই দোয়াটা কবুল করলো। আমি তখন হাসতে হাসতে বাইরে বের হলাম, আর তখন আনিকা অনেকটা দূর থেকে আমাকে দেখে আমার কাছে আসলো আর বলল, উমর, রিপোর্টে কি আসছে? রিপোর্ট? হ্যাঁ, রিপোর্ট তো অনেক ভালো আসছে। তাহলে এমন করে কথা বলছো কেন? আর তোমার চোখ এমন ফোলা কেন? তুমি কান্না করছো কেন? ওই না তো। একদমই মিথ্যা বলবা না, বলো কি হয়েছে? আকাশের দিকে তাকিয়ে মনে মনে আল্লাহকে বলছিলাম, ওই আল্লাহ তুমি বলে দাও আমি কি উত্তর দিব, আমারে শিখাইয়া দাও, আমার কাছে তো কোনো উত্তর নেই, প্লিজ আল্লাহ আমার উত্তরটা একটু শিখাইয়া দাও। একটু পরই বললাম, আসলে আনিকা আমার তো চোখে প্রবলেম, তাই চাচার কাছে আমার চোখেরও কিছু টেস্ট করাইছি, আর উনি চোখে কিছু ওষুধ দিছে, যার কারণে চোখটা একটু জ্বালাপোড়া করছিল। চলো বাসায় যাই, এখানে আর ভালো লাগছে না। আনিকাকে নিয়ে বাসার উদ্দেশ্যে হসপিটালের বাইরে বের হলাম। রাস্তায় বের হতেই হঠাৎই ইটের উপর লাথি খেয়ে পড়ে যেতে লাগলাম। ঠিক তখনই আনিকা আমার হাতটা ধরে ফেললো, আর ধরেই বলে উঠলো, এই বোকা, ভয় পেও না, তোমার ওই পাগড়িটা থাকতে তোমার কিছুই হতে দেবে না। বোবার মতো ওর কথাটা শুনলাম, ও থাকতে আমার কিছু হতে দিবে না, অথচ আমি থাকতে ওর কত কিছুই হয়ে যাবে। ভাবতেই বুক ফেটে কান্না আসছিল, তবে কান্নাটা আটকে রাখলাম, নয়তো আনিকা বুঝে যাবে। একটু পর আনিকা আমাকে রাস্তা দিয়ে হাতে হাত ধরে আমাকে নিয়ে যাচ্ছে। একবার বলছে ডানে হাঁটো বামে উঁচু, আর একবার ডানে গর্ত বা উঁচু, এগুলো বলে বলে আমাকে হাত ধরে রাস্তা দিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। তখন বুকের ভিতরটা আরো বেশি খা খা করে উঠলো, কান্না করে চিৎকার করে আল্লাহর কাছে বলতে ইচ্ছে করছিল, আল্লাহ মাত্র 6টা মাস, এরপর আর তো আর এই মানুষটা থাকবে না, তখন কেউ আর বলবে না আবির ডানে হাঁটো বামে গর্ত, আবার বামে হাঁটো ডানে গর্ত উঁচু, কে আমাকে এভাবে পথ চলা শিখাবে? আল্লাহ, ও আল্লাহ চুপ করে থেকো না, উত্তর দাও, তুমি উত্তর দাও। আনিকাকে নিয়ে রিক্সায় উঠলাম, তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। রিক্সা চলছে তখন আনমনে হঠাৎই আনিকা আমার কাঁধে ওর মাথাটা রাখলো, আর ডান হাতটা আমার ডান হাতে শক্ত করে আঁকড়ে ধরলো, আর নরম সুরে বলে উঠলো, উমর, একটা কথা বলবো? বলো। আচ্ছা উমর, সত্যি করে বলো তো আমার কি হয়েছে, একদমই মিথ্যা বলবে না, বলো উমর আমার কি হয়েছে? ওর এমন প্রশ্ন শুনে আমি থমকে গেলাম। আমি তখন ওকে কি উত্তর দিব? আমার তো কোনো উত্তর জানা নেই। ওই কথাগুলো জিজ্ঞাসা করার পর কেন জানি কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল, আমি কোনোভাবেই নিজেকে ঠিক রাখতে পারছি না। আমি তখন কি উত্তর দিব আনিকাকে? আকাশের দিকে তাকাতেই মনে হচ্ছে সমস্ত আকাশটা ভাইঙ্গা আমার মাথার উপর পইরা যাইতেছে। উপর দিকে তাকাইয়া মনে মনে আল্লাহকে ডাক দিয়া বললাম, আল্লাহ, ও আল্লাহ আমার জীবনের সবটুকু হাসি তো কেড়েই নিছো তুমি, কিন্তু আজকে এই মুহূর্তে আমাকে আমার হাসিটুকু কিছুক্ষণের জন্য ধার দাও। আল্লাহ আমার এত কষ্ট হচ্ছে কেন, প্লিজ আল্লাহ এমন করো না। আমার আনিকার মুখের দিকে তাকিয়ে আমার মুখে একটু হাসি দাও, নয়তো যে আমার আনিকা মরে যাইবো। আল্লাহ তুমি না, এমন করো না। আল্লাহ আমার জীবনের অন্ধকার সময় যে মানুষটা আমার হাতটা ধরে রাখছে, তার এই সময়ে আমাকে তার পাশে থাকার ক্ষমতা দাও। আমার চোখে এখন কান্না দিও না আল্লাহ। আল্লাহ, ও আল্লাহ তুমি তো নিয়েই যাইবা, কিন্তু এই মুহূর্তে আমার আনিকার সামনে আমাকে একটু হাসি দাও। উমর, এই উমর, চুপ কেন? বুকটা অনেক বেশি ভার হয়ে যাচ্ছে, মুখ দিয়ে কথাই বের হচ্ছে না। আমি কি উত্তর দিব আনিকাকে, কি বলবো কিছুই মাথায় আসছে না। উমর চুপ কেন? আরে পাগলি, তোমার কিছুই হয়নি। পৃথিবীতে কার এত ক্ষমতা আছে যে আবিদের কাছ থেকে তার আনিকাকে কেড়ে নিবে? আমি দিব না তো, আমি আমার এই পাগলিটাকে আমার বুক থেকে কখনই আলাদা হতে দিব না। আনিকা তখন আমার হাতটাকে আরো শক্ত করে ধরলো আর বলে উঠলো, উমর, আমি যেমন তোমার হাত ছাড়ি নাই, আমি বিশ্বাস করি আমার কাছ থেকে কখনোই কেউ তোমাকে নিয়ে যেতে পারবে না, তেমনি তোমার কাছ থেকেও আমাকে কখনোই আড়াল করতে পারবে না। তখনই উপরের দিকে তাকিয়ে মনে মনে আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ এ কোন খেলায় আমায় ফেলছো? আমার মানুষ কয় আমার কাছ থেকে পৃথিবীর কেউ তাকে কখনোই নিয়ে যেতে পারবে না, আর তার কাছ থেকে আমাকে কখনোই কেউ আলাদা করতে পারবে না। কিন্তু তুমি তো ঠিকই নিয়ে যাবা, তুমি তো ঠিকই আলাদা কইরা দিবা। কেন আল্লাহ এটা করলা? কোন দোষে এত বড় শাস্তি দিচ্ছ আমায়? বলো আল্লাহ, বলো।
হয়তো এই উত্তর আল্লাহ কখনোই আমাকে দিবে না। সেদিন অনেকক্ষণই দুজনে রিক্সাতে ছিলাম, তারপর বাসায় এসে পড়লাম। বাসায় আসার পর থেকে কেমন বুকের ভিতর ব্যথাটা অনেক বেড়ে গেল। রাতে খেয়ে দুজনে শুয়ে পড়লাম। প্রতিদিনের মতোই আনিকা আমাকে জড়িয়ে ধরে আমার বুকের মধ্যে মাথা রেখে শুয়ে পড়লো। লাইট অফ করে দিলাম। পুরো ঘর ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল। আমি তখন ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। তখন আমার চোখ দুটো থেকে অনিচ্ছা সত্ত্বেও পানি পড়তে লাগলো। কি হলো এটা আমার লাইফে? মাত্র 6টা মাস পর কে আমার বুকে মাথা রেখে ঘুমাবে? কার মাথায় আমি হাত বুলিয়ে দিব? কে আমাকে এত ভালোবাসবে? কে আমাকে নতুন করে পথ চলা শিখাবে? কাকে নিয়ে আমি ভালোবাসার সুখের সংসার করব? কথাগুলো ভাবতেই মনে হচ্ছে বুকের ভিতর থেকে কলিজা কেউ টেনে ছিঁড়ে ফেলছে। মনে হচ্ছে আমার আত্মাটা কেউ টেনে বের করে ফেলছে। মৃত্যু যন্ত্রণা অনুভব করতে লাগলাম। এভাবেই রাতটা কেটে গেল। দিন যতই এগোতে লাগলো ততই আবার মৃত্যু যন্ত্রণা বাড়তে লাগলো। আনিকাকে নিয়েই সারাদিন চিন্তা করতে করতে দিন চলে যায়। ওর সামনে হাসি খুশি থাকলেও ওর অনুপস্থিতিতে বুকটা ফেটে যায়। আনিকা চিকিৎসা শুরু করে দিলাম, কারণ ইদানিং ধরে ওর মাথা ব্যথা বেড়ে যাচ্ছে। আরো কাশি শুরু হতে লাগলো। আনিকাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে চাইলেই আনিকা বারবার জিজ্ঞাসা করতো ওকে কেন ডাক্তারের কাছে নিয়ে যাই, কেনই বা ওকে ওষুধ খাওয়াই। এই তো সেদিন ওষুধ খাওয়ানোর সময়, আনিকা এইদিকে আসো। বলো। এই ওষুধগুলো এখনই খেয়ে নাও। আচ্ছা, তুমি প্রতিদিন খাওয়া শেষ হলে আমাকে ওষুধ খেতে বলো কেন? আমার কি হয়েছে? তোমার কিছুই হয়নি, তোমার মাথায় ব্যথা হয় তার জন্যই ডাক্তার এই ওষুধগুলো রেগুলার খেতে বলছে। কিন্তু শুধু মাথা ব্যথার জন্যই এত ওষুধ খেতে দিবে কেন? আর ব্যথা তো বেশি কমছেও না, সেই মাথা ব্যথা তো হয়ই। যাই হোক, তোমাকে ওষুধ খেতে হবে। কেন খাবো? কেন আবার? আমি ওষুধ দিলে কি তুমি খাবে না? তুমি দিলে ওষুধ কেন, বিষও খেতে পারি, কারণ আমি আমার পাগলটার সব কথা শুনতে রাজি। কখনোই আমি আমার পাগলটার অবাধ্য হব না, বুঝেছো? তখন ওর সাথে কি উত্তর দিব ভেবেই পাচ্ছিলাম না। শুধু আমার বিবেকটাকে প্রশ্ন করছিলাম, এই আবিদ, শুনতে পাইছস তোর আনিকা কি বলছে? মরে যেতে রাজি, তারপরও তোর কথার অবাধ্য হবে না, তোর শাসনগুলো মেনে নিবে। কিন্তু আর কয়টা দিন তুই ওকে শাসন করবি? কাকে বলবি ওষুধ খেতে? আর তো মাত্র কয়টা দিন, তারপরই তো ও চলে যাবে। তখন তুই কি করবি? কে এইভাবে তোর সব কথা মেনে নিবে? কে তোকে এত ভালোবাসবে? ভাবতেই বুকটা কেমন চিনচিন করে ব্যথা করতে লাগলো। এই, তুমি এমন চুপ হয়ে গেলে কেন? কি বিশ্বাস হচ্ছে না? তোমার কথায় আমি বিষ খেতে পারবো না ভাবছো? তখনই আনিকাকে খুব শক্ত করে জড়িয়ে ধরলাম। হয়তো ও অবাক হয়ে গেছে। এভাবে হঠাৎ তাকে জড়িয়ে ধরার কারণে জড়িয়ে ধরে বললাম, এই পাগলি, কি বলছো এগুলো? আমি যে তোমায় অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া যে আমি একা কখনোই থাকতে পারবো না। তোমাকে ছাড়া যে এই আবিদ বেঁচে থাকতেই পারবে না। তুমি কি জানো না তুমি আমার সেই অক্সিজেন যেটা ছাড়া আমি বাঁচতে পারবো না? খুব ভালোবাসি, খুব বেশি ভালোবাসি। আমিও ভালোবাসি আমার পাগলটাকে। আর একদম কান্না করবা না। তুমি কি জানো না তোমার পাগলিটা তোমার কান্না একদমই সহ্য করতে পারে না? অনেক কষ্ট লাগে যখন তার পাগলটার মন খারাপ থাকে। ওমর, আমাকে না এইভাবে সব সময় বুকের মধ্যে জড়িয়ে রাখবা, কখনোই আলাদা হতে দিও না। আমি না তোমার বুকে স্বর্গ সুখ খুঁজে পাই। তোমার এই বুকটা শুধু আমার জন্য, কখনোই ওই বুকে ঠাঁই দিবে না। আর আমাকে কখনোই একা ফেলে যাবে না, সব সময় বুকের মধ্যে আগলে রাখবা। চোখের পানিগুলো তখন বৃষ্টির মতো ঝরতে লাগলো। আমার পাগড়িটা কি আবদার রাখছে আমার কাছে, অথচ কয়টা দিন পরেও চলে যাবে। আমার ভালোবাসার কোনো শক্তি নেই তাকে আটকে রাখার। আর কিভাবে বা আটকে রাখবো? আমি তো মানুষ, মানুষ হয়ে কিভাবে সৃষ্টিকর্তার লিখন আমি পরিবর্তন করব? হয়তো আমি সেটা কখনোই পারবো না। ভাবতেই আরো অনেক কান্না পেল। নিজেকে কোনোভাবেই ঠিক রাখতে পারলাম না। আনিকাকে তখন নিজের সমস্ত শক্তি দিয়ে জড়িয়ে ধরলাম আর বলতে লাগলাম, আমি কখনোই আমার পাগড়িটাকে একা ফেলে চলে যাব না। সব সময় আমি আমার পাগড়িটাকে আমার বুকের মধ্যেই রাখবো, আড়াল হতে দিব না। এবার হাসো। এইভাবে সব সময় হাসবা। আর আমার ইয়েটা কে দিবে? ইয়েটা কি? ওই যে কপালে ভালোবাসার স্পর্শ। বুঝে গেলাম ও কি চাচ্ছে এখন। ঠিক তখন ওর কপালে আলতো করে একটা চুমু দিয়ে চোখ দিয়ে পানি ছেড়ে দিলাম। কিছুদিন পর কে বলবে ওমর আমার কপালে একটা চুমু দিবে না? ভাবতেই কলিজা ফেটে চিৎকার করে কান্না আসে। তবে হয়তো সেটা করার অধিকার আমার নেই। দিন যতই যাচ্ছে আনিকার পাগলামিগুলো তত বেড়েই চলছে। সারাটাক্ষণ আমার পাশে বসে থাকবে, নয়তো আমার কাঁধে মাথা রেখে শুয়ে থাকবে আর বলতে থাকবে একটা গল্প শোনাতে। যদি আমি না করতাম তখনই রাগ করতো। এই তো সেদিনের একটা ঘটনা। ওমর, আমাকে একটা গল্প শোনাবে? আমার ভালো লাগছে না গো, এখন গল্প বলতে পারবো না। তার চেয়ে ভালো তুমি নিজেই বলো। লাগবে না তোমার গল্প বলা, আর কখনোই গল্প শুনতে চাইবো না। আচ্ছা আমি বলছি। সত্যি বলবে তো? তাহলে শোনাও। আমি গল্প বলা শুরু করলাম। জানো আনিকা, কোন একটা রাজ্যে বসবাস করতো একটা রাজকুমার। সেই রাজ্যে একটা রাজকুমারী ছিল। রাজকুমারটা ওই রাজকুমারীকে নিজের থেকে অনেক বেশি ভালোবাসতো। তারপর? জানো, ওই রাজকুমারীটা রাজকুমারকেও অনেক ভালোবাসতো। সব সময় রাজকুমারের বুকের মধ্যে নিজেকে জড়িয়ে রাখতে চাইতো। সব সময় তারা স্বপ্ন দেখতো তাদের একটা সুখের সংসার হবে, তাদের ছেলে মেয়ে হবে, সবাইকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করবে। কিন্তু তা আর হয়ে উঠলো না। কেন, তাদের ভেতর কি ঝগড়া হয়েছে?
তাদের ভিতর কোনো ঝগড়া হয়নি, কিন্তু আল্লাহ হয়তো চাইনি কখনই তারা একসাথে থাকুক, যার কারণে তাদেরকে আল্লাহ চিরতরে আলাদা করে দেয়। চিরতরে? কিন্তু কিভাবে? অনেক বড় একটা ঝড় আসলো তাদের জীবনে, তারপর সেই ঝড়টা রাজকুমারীকে রাজকুমারের থেকে চিরতরে আলাদা করে দেয়। রাজকুমারের তখন কিছু হয়নি? হয়েছে, যার কারণে কুমারীকে না পেয়ে ওই রাজকুমারটা পাগলের মতো হয়ে যায়, আর ওকে ছাড়া থাকতে না পেরে নিজেকেও শেষ করে দেয়। আর এইভাবেই তাদের ভালোবাসার পরিসমাপ্তি ঘটে। ইস, রাজকুমারটার অনেক কষ্ট হয়েছে, হয়তো নিজের থেকেও বেশি ভালোবাসতো, তাই না? আচ্ছা উমর, একটা কথা বলবো? বলো। কখনো যদি আমি ওই রাজকুমারীর মতো হারিয়ে যাই, তখন তুমি কি করবা? আনিকার এমন প্রশ্ন শুনে মাথাটা ঘুরে গেল, বুকটা কেন জানি কষ্টে ফেটে গেল। ভাবতেই অবাক লাগছে, আনিকাও আমাকে ছেড়ে চলে যাবে, আর এটা তো এতক্ষণ ভুলেই গিয়েছিলাম। তখনই আনিকাকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। খুব কষ্ট হচ্ছিল, তাই নিজেকে আর আটকাতে পারিনি। এই রে, আমার পাগলটাকে খুব কষ্ট দিয়ে ফেলছি। এই উমর, প্লিজ কান্না করবা না, আমি তো মজা করে বলছি। কিন্তু তখন কোনো কিছুই মাথায় ঢুকছে না, কারণ আনিকা নিজেও জানে না ও যেটা ফান করে বলেছে দুদিন পর সেটাই সত্যি হবে। ভাবতেই আরো জোরে কান্না করে দিলাম, আর তখন আনিকাও কান্না করে দিছে, আর বারবার আমাকে কান্না করতে নিষেধ করেছে। সেদিন কোনোভাবে ওর সামনে ঠিক হতে পারলেও পরে আর নিজেকে ঠিক করতে পারিনি। সারাটা দিন ওকে নিয়ে ভাবতাম, ঠিক মতো খাওয়া দাওয়া করতাম না। এইদিকে আমার পা ঠিক হয়ে গেলেও চোখের আগের থেকেও বেশি ক্ষতি হয়ে যাচ্ছে, কারণ আমি ঠিক মতো কোনো ওষুধ খেতাম না। আনিকা এটা নিয়ে আমাকে কড়াভাবে শাসন করত, কিন্তু শাসন করলে কি হবে, যেখানে আমি নিজেই দেখছি আমার প্রিয় মানুষটা আস্তে আস্তে মৃত্যুর দিকে চলে যাচ্ছে, সেখানে আমি কিছুই করতে পারছি না। আর সেই জায়গায় থেকে আমি নিজেকে কিভাবে ঠিক করব, সব সময় আল্লাহকে একটা কথাই জিজ্ঞাসা করতাম, কেন আমার জীবনটা এমন করে দিল, কোন পাপে আমার লাইফটা শেষ হয়ে গেল। কিন্তু কোনো উত্তর পেতাম না, আর উত্তর পাবই বা কিভাবে? সৃষ্টি হয়ে স্রষ্টাকে প্রশ্ন করলে কি উনি ওনার কাজের হিসাব দিবে না। তাই আমার প্রশ্নের উত্তরটাও আমার অজানাই থেকে যাবে। হয়তো মরার পর সব উত্তর আমাকে দিয়ে দিবে, কোন কারণে এসব করেছে। যাই হোক, দিন যেতে যেতে প্রায় 2টা মাস কেটে গেল। এইদিকে আনিকার চিকিৎসাও পুরোপুরিভাবে শুরু হয়ে গেল। আনিকা তখনও জানতো না ওর কি হয়েছে। আমি যেটা বলতাম ও ঠিক সেটাই করত, আমার কোনো কথাই না করতো না। হঠাৎই একদিন আনিকার প্রচন্ড কাশি হতে লাগলো। আমি আস্তে আস্তে ওর সামনে গেলাম। আমাকে দেখে ওয়াশরুমে যেতে চাইলে আমি তাকে আটকে ফেললাম। পরে ওকে আটকানোর পর ওর দিকে তাকাতেই কেমন চোখের আবছালতে ওর মুখে লাল বর্ণ কিছু একটা দেখতে পেলাম। ওর মুখে হাত দিতেই আমার হাতটা কোনো এক তরল পদার্থে ভরে গেল। নাকের সামনে হাতটা নিতেই রক্তের গন্ধ। তার মানে কি আনিকার মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে? ঘটনাটা বুঝতেই কেমন কলিজাটা ফেটে যাচ্ছে। আনিকার আবারও কাশি শুরু হলো, প্রচন্ড কাশি, যেন থামতেই চাচ্ছে না। অনেকক্ষণ কাশতে কাশতে প্রায় বেহুশ হবার অবস্থা। ওর কাশি দেখে বুকের ভিতর প্রচন্ড হাহাকার শুরু হয়ে গেছে। খুব কষ্ট লাগছিল, কিছুতেই নিজেকে শান্ত করতে পারলাম না। চিৎকার করে কান্না করে দিলাম। আমার কান্না দেখে আনিকা কেমন যেন হয়ে গেল। ও ওয়াশরুম থেকে পরিষ্কার হতে চলে গেল। এইদিকে আমি কোনোভাবেই নিজেকে ঠিক করতে পারছিলাম না। আল্লাহকে ডাকছিলাম আর বারবারই বলতে লাগলাম, আল্লাহ তুমি এমন কেন করলে? কেন এই নিষ্পাপ মেয়েটাকে এত বড় শাস্তি দিলে? ওর বদলে আমাকে তুমি নিয়ে যেতে, ওকে তুমি আর কষ্ট দিও না আল্লাহ। আল্লাহ, ও আল্লাহ, তুমি তো নিয়েই যাইবা, তবে নেবার আগে আর কষ্ট দিও না। সমস্ত কষ্ট তুমি আমাকে দাও। কান্না করতে করতে মাটিতে পড়ে গেলাম। হঠাৎই আনিকার আসার শব্দ পেলাম, তাই চোখটাকে একটু ঠিক করে দাঁড়িয়ে গেলাম আর আনিকার কাছে গেলাম। বুঝেও না বুঝার মতো গিয়ে বললাম, আনিকা তোমার কি হয়েছে? তোমার মুখে রক্ত আসলো কিভাবে? কি হয়েছে তোমার, বলো। উমর, এই কথাটার উত্তর যদি আমি তোমার কাছে চাই, তখন কি করবা? বলো আবিদ, আমার কি হয়েছে? তোমার কিছুই হয়নি, কিন্তু রক্ত আসলো কিভাবে? দেখো উমর, আমি জানি তুমি সবই জানো, আমার কিচ্ছু হয়নি। তবে আমার কিসের জন্য চিকিৎসা করাচ্ছ? আর একটু আগে আমার মুখে রক্ত দেখে তুমি এত ভয় কেন পেয়েছিলে? কি উত্তর দেব ভেবে পাচ্ছি না। কিভাবে বলবো? ওর ব্লাড ক্যান্সার। ডাক্তার তো আমাকে নিষেধ করেছে ওকে না জানাতে, জানালে অনেক আগে আমাকে ছেড়ে চলে যাবে। আমি কি করব? উমর চুপ কেন, উত্তর দাও। কোথায় ভয় পেলাম? আমি তো তোমার কষ্ট সহ্য করতে পারি না, তাই ওই সময় এমন করেছি। বাহ উমর বাহ, আমার মুখে রক্ত দেখার পরে তোমার মুখে আমি যে ভয়টা দেখেছি সেটা সত্যি ভোলার মতো না। আর আমি ওয়াশরুমে যাবার পর এভাবে কান্না করছিলে কেন? আমি কিছু জানি না, তুমি এই বিষয়ে আমাকে এখন কোনো প্রশ্ন করবে না। প্রশ্ন তো আমি করবই। এতদিন আমাকে চিকিৎসা, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, এগুলো সম্পর্কে আমি কিছু জানতে চাইনি, কিন্তু আজ আমাকে জানতেই হবে। বলো উমর, বলো, চুপ করে থেকো না। বললাম তো আমি এখন কোনো উত্তর দিতে পারবো না। ঠিক তখনই আনিকা খুব রেগে গেল, আর ও আমার সামনে এসেই ও আমার লাইফে প্রথমবারের মতো আমার শার্টের কলারটা 2 হাতে চেপে ধরলো, আর প্রথমবারের মতো আমাকে তুই করে বলল। একদম চুপ করে থাকবি না, বল আমার কি হয়েছে, একদম লুকাবি না। কেন বলছিস না উমর? তুই বল আমার কি হয়েছে, বল বলছি। তুই কি আর পারতেছিস না? তোর কি কোনো ক্ষমতা নাই আমাকে তোর কাছে সব সময় রাখার জন্য? আমিও তো চাই আমি সব সময় তোর কাছে থাকি। এই উমর, বল না আমার কি হয়েছে। আমি তো তোর কাছ থেকে হারিয়ে যেতে চাই না। বল উমর, আমার কি হয়েছে?
জানি না তখন আমার কি হয়েছে, তখন মাথাটা কেমন জানি ওলটপালট হয়ে গেল। নিজের যে তখন কি হয়েছে সেটা আমি নিজেও জানি না। ওর হাতটা আমার কলার থেকে ছুটিয়ে ঠাস ঠাস করে ওর গালে দুইটা প্রচন্ড জোরে থাপ্পড় মারলাম। থাপ্পড় দুইটা খেয়ে আনিকা মাটিতে পড়ে গেল। আমি তখন ওকে মাটি থেকে তুলে পাগলের মতো অনেক শক্ত করে জড়িয়ে ধরলাম আর চিৎকার করে কান্না করতে করতে পাগলের মতো বারবার বলছিলাম, তোর কিছু হয় নাই, তোর কিছু হয় নাই, তোর কিছু হতে আমি দিব না, তো তোকে আমি কখনোই একা ছেড়ে যেতে দিব না। ও তখন একটা কথাই বারবার বলছিল, এই যে আমার পাগল উমরটার মাথা একদম নষ্ট হয়ে গেছে, আমার পাগলটা অনেক খেপে গেছে, আমার পাগলটার মাথা নষ্ট হয়ে গেছে। কথাগুলো বলছিল আর আনিকার চোখ ভর্তি পানিতে ছলছল অবস্থায় আমার দিকে অবাক চোখে তাকিয়েছিল। ওপরের দিকে তাকিয়ে মনে মনে তখন আল্লাহকে একটা কথাই বলছিলাম, আল্লাহ, ও আল্লাহ, তুমি বলো আমার কি সেই ক্ষমতা আছে? মানুষে কিভাবে তোমার হাতের ভাগ্য লেখা কিভাবে আমি পরিবর্তন করব? আমার তো সেই ক্ষমতা নাই, কিন্তু তোমার তো আছে। দাও না গো আল্লাহ, আমার এই পাগড়িটাকে ভালো করে আমার কাছ থেকে না আল্লাহ, ওকে আলাদা কইরো না আল্লাহ, তুমি ওকে সুস্থ করে আবার আনিকাকে আমার বুকে ফিরিয়ে দাও আল্লাহ। আস্তে আস্তে আনিকার অবস্থা প্রচন্ড রকমের খারাপ হয়ে যাচ্ছে। প্রায় 5টা মাস কেটে গেছে। আনিকার চোখগুলো একদমই গর্তে ঢুকে গেছে, চেহারাটা অনেক কালো হয়ে গেছে, পুরো শরীরটা কেমন কঙ্কালের মতো হয়ে গেছে, কথাগুলো বাচ্চাদের মতো মুখে লেগে গেছে, ভালো করে কিছুই বোঝা যেত না। ওকে যতই দেখছিলাম ততই কান্না করছিলাম। আর এইদিকে আনিকাও সবকিছু অনেক আগেই জেনে গিয়েছিল, আর জানার পর থেকে সবসময় আমাকে বুকের মধ্যে নিজেকে খুব শক্ত করে জড়িয়ে ধরে রাখতো। হঠাৎই একদিন আনিকার প্রচন্ড কাশি হতে লাগলো, আর কাশির সাথে প্রচন্ড মাথা ব্যথা করতে লাগলো, কাশির সাথে প্রচুর পরিমাণে ব্লাড আসতে লাগলো। ওর রক্ত দেখে আমি নিজেও তখন পাগলের মতো হয়ে যাচ্ছিলাম। আল্লাহকে ডেকে ডেকে বলছিলাম, আল্লাহ, তুমি আমার পাগলিটাকে আর কষ্ট দিও না, ও আর সহ্য করতে পারছে না। আল্লাহ গো, ওর বদলে না হয় তুমি আমাকে নিয়ে যাও, তারপরও ওকে ভালো করে দাও। কথাটা বলতেই আনিকা আমার মুখের মধ্যে হাত দিল আর রক্তমাখা মুখে বলতে লাগলো, এই উমর, প্লিজ এসব বলো না। তোমার কিছু হলে আমি কার মাধ্যমে পৃথিবীতে বেঁচে থাকবো? জানো উমর, তুমি ছাড়া কেউ আমাকে মনে রাখবে না, আর আমি তোমার মধ্য দিয়ে পৃথিবীতে বেঁচে থাকবো। আনিকা। উমর, আর একটা কথা রাখবে আমার? বলো। উমর, আমার মুখ দিয়ে রক্ত পড়ে, আমি তারপরও তোমার বুকের মধ্যেই নিজেকে আড়াল করে রাখি, তোমার শার্ট সহ তোমার বুকটা লাল রক্তে ভরে ফেলি। প্লিজ তুমি না রাগ করো না, তুমি বলো আমি কি করব? আমি যে আমার স্বর্গ সুখ খুঁজে পাই, তোমার বুকটাতে আমি অনেক শান্তি খুঁজে পাই। ওর কথাগুলো শুনছিলাম আর টপ টপ করে চোখের পানি ঝরাচ্ছিলাম। কি উমর, আমি তোমার বুকে রক্তে লাল করে দেই বলে তোমার অনেক রাগ হয়, তাই না? প্লিজ রাগ করো না, আর তো মাত্র কয়েকটা দিন বাকি, তারপরে তো চলে যাব। আনিকা প্লিজ, তুমি এগুলো বলো না প্লিজ। আনিকা প্লিজ, আমি আর সহ্য করতে পারছি না তোমার এত কষ্ট, আর আমি সেই জায়গায় কিছুই করতে পারছি না বলেই চিৎকার দিয়ে কান্না করতে লাগলাম। আনিকা ওই অবস্থাতেই আমার চোখের পানি মুছে দিচ্ছে, আর আমি আনিকার মুখের রক্ত মুছে দিচ্ছি। আমার ভাগ্যটা কত করুণ, এমন একজন মানুষ পেয়েও আমি ধরে রাখতে পারলাম না। আর আমি কিভাবেই পারবো? আমি কি স্রষ্টার লিখন খণ্ডাতে পারবো না, কারণ সেই ক্ষমতা তো আমার নেই। আস্তে আস্তে রমজান মাস চলে আসলো। আনিকার শরীর এখন এতটাই দুর্বল যে সে এখন দাঁড়াতেই পারে না, সারাদিন শুয়ে থাকে। সন্ধেবেলায় আনিকা হঠাৎই বলে উঠল, উমর, রমজান তো চলে এসেছে, রোজা রাখবে না? নামাজ পড়বে না? না, কিছুই পড়বো না, রোজাও রাখবো না। কেন উমর? কথাগুলো তেমন বোঝা যায় না। আনিকা, তুমি নিজেই বলো যে আল্লাহ আমার কাছ থেকে তোমাকে কেড়ে নিচ্ছে, আমার সামনে আমার প্রিয় মানুষটাকে এভাবে তিলে তিলে কষ্ট দিয়ে নিয়ে যাবে, তার ইবাদত আমি কেন করব? আমি কিছুই করব না। ছি উমর, এসব বলতে নেই, আল্লাহ যা করে সব ভালোর জন্যই করে। চাই না সে ভালোর, যে ভালো আমার পাগড়িটাকে এত কষ্ট দিচ্ছে। আরে বোকা, সেটা কিছুই না। আর তুমি কি চাও না মরার পর ওপারে আমি একটু শান্তিতে থাকি? ওর হাসি মাখা মুখটা দেখে বুকটা কেমন ধুপ করে কেঁদে উঠল। একটা সময় যে হাসি মুখটার জন্য আমি সব করতাম, আর আজ সেই হাসি মুখে তেমন সজীবতা নেই, আছে শুধু কষ্টের ছাপ। কি হলো, উত্তর দাও। তুমি কি চাও না আমি মরার পর সুখে থাকি? চাই তো। তাহলে নামাজ পড়ে আমার জন্য দোয়া করবা, আর দুজনেই যেন মরার পর আল্লাহ এক করে দেয়। এই দুনিয়াতে আমরা একসাথে থাকতে না পারলেও যেন ওই দুনিয়াতে দুজনে একসাথে থাকতে পারি। এবার বলো, আমার জন্য দোয়া করবা তো? তোমার জন্য দোয়া না করলে কার জন্য করব বলো? তাহলে একটু পরে ইশারের আজান দিবে, তখন তারাবির নামাজ সহ পুরো নামাজ পড়বা, একদমই ফাঁকিবাজি করবা না। কিছুক্ষণ পরই আজান দিয়ে দিল। আমি অজু করে তখন আনিকার কপালে একটা চুমু দিয়ে মসজিদে চলে গেলাম। চেয়েছিলাম বাড়িতে নামাজ পড়তে, কিন্তু আনিকা বারবার বলছে মসজিদে গিয়ে জামাতের সহিত নামাজ পড়তে। ইচ্ছা না থাকা সত্ত্বেও গেলাম। 20 রাকাত তারাবি সহ এশারের নামাজ পড়ে বাসায় আসতে আসতে প্রায় রাত 9:30। বাসায় ঢুকতেই আনিকাকে ডাক দিলাম,
তারপর দরজা খুললাম, কিন্তু দরজা খোলার পর যা দেখলাম সেটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। কারণ আনিকা তখন রক্তাক্ত অবস্থায় খাটের নিচে পড়ে গড়াগড়ি করছিল। ওকে দেখে চিৎকার দিয়ে কান্না করে দিলাম। ওর সামনে গিয়ে ওকে ধরলাম। ওকে ধরতেই ওর অস্পষ্ট কণ্ঠে আমার কানটার সামনে মুখটা নিয়ে বলে উঠল, দেখছো উমর, আল্লাহ কত দয়াবান। এই মুহূর্তে তোমাকে অনেক মিস করছিলাম, আর আল্লাহ তোমাকে আমার কাছে পাঠিয়ে দিছে। আমি শুধু আনিকাকে জড়িয়ে ধরে পাগলের মতো কেঁদেই চলেছি। উমর, আমার না খুব কষ্ট হচ্ছে, দম বন্ধ হয়ে আসছে আমার। আনিকা, তোমার কিছু হবে না, আমি এক্ষুনি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। না উমর, উপরওয়ালা যে আমাকে এখন তার কাছে নিয়ে যেতে চাচ্ছে। না আনিকা, এভাবে বলো না, খুব কষ্ট হয়। উমর, তোমার বুকে আমাকে একটু মাথা রাখতে দিবে? আমাকে একটু শক্ত করে জড়িয়ে ধরবে প্লিজ? উমর, আমাকে শক্ত করে জড়িয়ে ধরো, আমি যেতে চাই না, আমি তোমাকে হারাতে পারবো না। তখনই আনিকাকে নিজের সমস্ত শক্তি দিয়ে জড়িয়ে ধরলাম আর চিৎকার করছিলাম, আনিকা তোমার কিছু হতে পারে না, তোমার কিছু হবে না। আনিকার শ্বাস নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে আসছিল, আর ও তখন একটা কথা বলছিল, ভালোবাসি উমর, খুব বেশি ভালোবাসি, নিজের থেকেও বেশি ভালোবাসি। আর তোমার বুকে আমি স্বর্গ সুখ খুঁজে পাই। আর আমার কত সৌভাগ্য, আজ তোমার কোলেই মাথা রেখে মরতে পারছি। বলেই আমাকেও একটু শক্ত করে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, উমর, আমাকে ধরো, শক্ত করে জড়িয়ে ধরো উমর। আমি তখন খুব শক্ত করে জড়িয়ে ধরলাম। আনিকা তখনও বলছে ওকে শক্ত করে জড়িয়ে ধরতে। হঠাৎই আনিকা 2-3 বার কেমন করে একটু কেঁপে উঠলো, তারপর আস্তে আস্তে একদম নিথর হয়ে গেল। আমি তখনও আনিকাকে জড়িয়ে ধরে ডাকলাম। অনেকক্ষণ পর আনিকাকে ডাক দিচ্ছিলাম, আনিকা, এই আনিকা, আনিকা কথা বলো, কিন্তু কোনো কথা আসছে না। বুক থেকে মাথাটা সরাতেই দেখলাম আনিকা একদমই নিথর হয়ে গেছে। চিৎকার দিয়ে বলে উঠলাম, না আনিকা, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। এ আনিকা, তুমি চলে গেলে কে আমাকে ভালোবাসবে, কে আমার বুকের মধ্যে নিজেকে আড়াল করে রাখবে? ভাবতেই কলিজাটা ফেটে যাচ্ছিল, এত কষ্ট লাগছিল, মনে হচ্ছে আমিও এখনই চলে যাব। তখন চিৎকার দিয়ে আনিকাকে ডাক দিয়ে বলছিলাম, আনিকা কথা বলো, আনিকা কথা বলো, ভালোবাসি আনিকা, ভালোবাসি। তখন এমন জোরে চিৎকার মারলাম আর লাফ মেরে উঠে পড়লাম। লাফ মারতেই দেখলাম আমি খাটের উপর। পুরো রুমটি কেমন অন্ধকার, আমার শরীর থরথর করে কাঁপছে, প্রতিটা লোমকূপ থেকে ঝরঝর করে ঘাম ঝরছে। ঠিক তখনই কেউ লাইট অন করে দিল। লাইট অন করতে দেখলাম আনিকা আমার সামনে দাঁড়িয়ে আছে আর বারবার বলছে, এই উমর, কি হয়েছে তোমার? এই উমর, তুমি কি ভয় পাইছো? উমর, কথা বলো, তুমি কি কোনো খারাপ স্বপ্ন দেখছো? আনিকাকে দেখে আমি তখন অনেক ভয় পেতে লাগলাম। ও তখন আমাকে 1 গ্লাস পানি এনে দিল। 1 গ্লাস পানি একটানে শেষ করে ফেললাম। শরীরটা তখনও থরথর করে কাঁপতে লাগলো। আনিকা তখন আবারও বলতে লাগলো, এই উমর, বলো তোমার কি হয়েছে? আমাকে দেখে এমন অবাক হচ্ছ কেন? তুমি কি খারাপ কোনো স্বপ্ন দেখছো? বলো, বলছি, কি হয়েছে তোমার? বুঝতে পারলাম তাহলে এত বিশাল কাহিনী পুরোটাই একটা দুঃস্বপ্ন ছিল। তার মানে আমার আনিকার কিছুই হয়নি। তখন আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করেই আনিকাকে পাগলের মতো জড়িয়ে ধরলাম। অনেক শক্ত করে জড়িয়ে ধরে রাখলাম আর কান্না করে দিলাম। আর একবার আনিকার কপালে, আরেকবার মুখে, আরেকবার হাতে পাগলের মতো চুমু দিতে লাগলাম। আনিকা শুধু অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আনিকাকে তখন পাগলের মতো চুমু দিতে লাগলাম আর খুব শক্ত করে জড়িয়ে ধরলাম। আনিকা শুধু আমার দিকে হা করে তাকিয়ে আছে আর আমি কি করছি সবকিছুই অদ্ভুতভাবে দেখছিল। অনেকক্ষণ পর আমার মুখ থেকে কথা বের হলো, আনিকা, আমি না তোমাকে পাগলের মতো ভালোবাসি, কখনোই হারাতে পারবো না। অনেক জোরে কান্না করে দিলাম। এই পাগল, তুমি কান্না করছো কেন? আর তোমার কি হয়েছে আমাকে বলবে না? বোবার মতো কান্না করছি। আনিকা তখন আমার চোখের পানিটা মুছে দিয়ে আবারও বলা শুরু করলো, এই পাগল, তুমি কি খারাপ কোনো স্বপ্ন দেখছো? হুম। কি দেখছো? আমি বলতে পারবো না। বলো, বলছি। তারপর আনিকাকে আমার বিশাল এই দুঃস্বপ্নের কথা বললাম যে গতকাল ডাক্তার চাচার কাছ থেকে টেস্ট করানোর পর যখন ওনাকে ঘাবড়ে যেতে দেখলাম তখন থেকে কেমন চিন্তা হচ্ছিল, আর ফলস্বরূপ রাতে এমন দুঃস্বপ্ন দেখেছি। আর বলার পর আনিকাও কেমন কান্না করে দিল। আরে বোকা, অযথাই এত টেনশন করছো বলেই এমন উল্টাপাল্টা স্বপ্ন দেখছো। রিপোর্ট যখন দেবে তখন দেখবা আমার কিছুই হয়নি, বোকা ছেলে। আনিকা, তাই যেন হয়, তোমার রিপোর্ট যেন খারাপ না আসে। আমি না তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। খুব ভালোবাসো আমায়, তাই না? অনেক ভালোবাসি। আমিও আমার পাগলটাকে অনেক ভালোবাসি। আর ওই স্বপ্ন টপ্নের কথা ভেবে একদমই মন খারাপ করবে না কিন্তু। আর দেখো, আমি তো তোমার সঙ্গেই আছি, তোমার সাথেই আছি। কখনো ছেড়ে যাবে না তো? এই যে প্রমিস করে বলছি, আমি আমার পাগলটাকে কখনোই ছেড়ে যাব না। এবার হাসো তো, আমার পাগলটার মুখে হাসি না দেখলে যে আমারও খুব খারাপ লাগে। হাসো বলছি। এবার তুমিও হাসো। বলি একে অপরকে আবারও জড়িয়ে ধরলাম। কিছুক্ষণ পরই ফজরের আজান দিচ্ছে। আনিকা তখন বলে উঠলো, আজান দিচ্ছে, চলো দুজনের নামাজ পড়ে নেই। ভালো লাগছে না, তুমি পড়ো গিয়ে।
এই কথা বলবা না, আজ থেকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়বা। আর তুমি কি করবা? আমিও পড়বো। সেদিন থেকে নামাজ পড়া শুরু করে দিলাম। দুজনে একসাথে নামাজ আদায় করলাম। আসলে যে ঘরে স্বামী স্ত্রী এক ঘরে নামাজ আদায় করে, আমার মনে হয় সে ঘরের মতো সুখী ঘর আর হতে পারে না। কারণ আল্লাহ এতে তাদের ভিতর যেমন ভালোবাসা আরো বাড়িয়ে দেয়, তেমনি তাদের উপর আল্লাহর রহমত নাজিল হয়। আর সেদিন সকালবেলায় ডাক্তার চাচা ফোন দেয়। স্বপ্নের মতো ফোন ধরতে খুব ভয় পাচ্ছিলাম, হাতটা কাঁপছিল। ফোনটা ধরতেই, বাবা ওমর, কেমন আছো? জি চাচা, ভালো আছি। চাচা, আনিকার রিপোর্ট বের করছেন? জি বাবা, সেজন্যই তো ফোন দিলাম। তো চাচা, কি রিপোর্ট আসছে? আসলে বাবা, তুমি আসলেই ভালো হতো। চাচার এমন কথা শুনে ভয়ে বুকটা ধুক করে উঠল, কারণ সবকিছুই স্বপ্নের মতো মিলে যাবে না তো। চাচা, সিরিয়াস কিছু? তুমি আমার চেম্বারে আসো, তারপরেই বলবো। আমি আসতেছি। বলার পরই চাচা ফোন কেটে দিল। অন্যদিকে বুকটা প্রচন্ড কাঁপছে। আল্লাহর কাছে বারবার দোয়া করছিলাম রাতের ওই দুঃস্বপ্নটা যেন সত্যি না হয়। আনিকাকে ডাকলাম। আনিকা আসার পর ওকে নিয়ে ডাক্তারে কথা বলার পর আমার ভিতর যে অনুভূতি শুরু হয় সেটা দেখে আনিকাও ভয় পেয়ে যায়। ও শুধু আমাকে ইশারা দিয়ে বলল, ভয় পেও না, কোনো কিছুই হবে না, চলো আমরা যাই। তারপরই দুজনে ডাক্তার চাচার চেম্বারে গেলাম। চাচাকে সালাম দিয়ে জিজ্ঞাসা করলাম, চাচা, কি রিপোর্ট আসছে? আসলে বাবা, প্রথম আমিও ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ তুমি যে সমস্যার কারণে ওকে নিয়ে এসেছো তার কোনো কারণ খুঁজেই পাচ্ছিলাম না। কিন্তু হঠাৎই কি চাচা? হঠাৎই বুঝতে পারলাম ওর কোনো অসুখই নেই। তাহলে কি হয়েছে? তাহলে তুমি বাবা আর ও মা হতে চলেছে। বলেই ডাক্তার চাচা হো 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 করে হেসে উঠল। বুঝতে পারছিলাম না তখন আমি কি করব। মনের ভয়টা চলে গিয়ে মনের ভিতর এত পরিমাণ খুশি সঞ্চার হলো যে মুখ দিয়ে তখন কথাই বের হচ্ছিল না। ওখানে লাফ দিয়ে উঠলাম, হুররে, আমি বাবা হব বলেই খুশিতে লাফালাফি নাচানাচি করতে লাগলাম। আর আনিকার দিকে তখন তাকাতেই দেখলাম ও মাথাটা নিচু করে কেমন মুচকি মুচকি হাসছে। তারপর ডাক্তার চাচার সাথে কিছু কথা বলেই আনিকাকে নিয়ে বাসায় চলে আসলাম। এসেই আনিকাকে কোলে তুলে নিলাম আর ঘুরতে লাগলাম। উফস, আনিকা, তুমি আমাকে এটা কি খুশি সংবাদ দিলে? আমি তো খুশিতে পাগল হয়ে যাব। বলেই আনিকার কপালে একটা চুমু দিলাম। আমি তখন আনিকার দিকে তাকাতেই দেখলাম আনিকাও শুধু হাসছে। হঠাৎই ও বলে উঠল, উমর, তুমি কতটা খুশি হয়েছো? অনেক খুশি আনিকা, যেটা বলে বোঝাতে পারবো না। আর তুমি বলো, এমন খুশির কথা শুনে কে খুশি না হবে? আমি বাবা হব আর তুমি মা। সেদিন দুজনেই খুব খুশি হলাম। আস্তে আস্তে দিন কাটতে লাগলো। আনিকা আর আমি এখন 5 ওয়াক্ত নামাজ পড়ি। আর আনিকা নামাজের পাশাপাশি নফল রোজা আর কোরআন তিলাওয়াত করে। আর আমাদের সংসারটা এতটাই সুখের সংসার হিসেবে পরিণত হয়েছে, আমার কাছে মনে হয় এমন সংসার পৃথিবীতে আর দুটি নেই। আমাদের বিয়ের প্রায় 2 বছরের বেশি হয়ে গেছে, কিন্তু এর ভিতর একদিন